হ্যালো ভিউয়ার্স, আলোর ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি মাইতি। প্রতিদিন নতুন নতুন মাফিয়া ও হ্যাকারের গল্প শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে। যে থালিতে এতদিন খেলে সেই থালি এখন ফুটা করতে চাইছো? মামির এমন প্রশ্নের কিছুটা অবাক হলো উপমা। সবেমাত্র রাতের খাবারগুলো গুছিয়ে টেবিল থেকে কিচেনে নিয়ে রাখছিল, তবে মামির এমন কথায় কিছুটা অবাক হয়ে যায় সে। হাতে থাকা কাঁচের গ্লাসটা ধূপ করে নিচে পড়ে যায়। মামির দিকে এক পলক তাকিয়ে উপমা আমতা আমতা করতে করতে বলল, আপনার কথা আমি বুঝতে পারছি না মামি। বুঝতে পারছো না? কি বুঝতে চাইছো না? খানিকটা রূঢ় কণ্ঠে বলল মোর্শেদা বেগম। উপমা এবার ব্রু কুচকে বলল, মামি, আপনি আমাকে ভুল বুঝছেন। আপনি যেরকম বিষয়টা মনে করছেন বিষয়টা আসলে তেমন না। তাহলে কেমন? না মানে তুমি আমাকে বুঝিয়ে বলো, আমি তোমার কথা শুনছি। উপমা কি বলবে ভেবে ফেলো না, মাঠের দিকে তাকিয়ে রইল। মোর্শেদা বেগম তার ছেলের হাসি হেসে বললেন, শোনো, তুমি কিন্তু নিজের অবস্থান ভুলে যেও না। তুমি কোথায় দাঁড়িয়ে আছো তাও ভুলে যেও না। তুমি কি ছিলে তাও ভুলে যেও না। মামি, আমার কথা শেষ হয়নি। শোনো, তুমি হয়তো আগের কথা ভুলে গিয়েছো, তাই তোমায় একটু মনে করিয়ে দিলাম। আশা করছি তোমাকে বোঝাতে সক্ষম হয়েছি। হুম। শোনো, তোমাকে আমি খুব স্নেহ করি, তাই আশা রাখছি এমন কোনো কাজ করবে না যা আমাদের সম্পর্ককে স্রোতের উল্টো দিকে নিয়ে যাবে। মামি। নিজের রুমে চলে যা। উপমা নিজের পা চালিয়ে তার জন্য বরাদ্দকৃত রুমে চলে এলো। চোখ থেকে গড়িয়ে পড়া জলগুলো ওড়না দিয়ে মুছে নিল। তার খাটের পাশে রাখা বেড সাইড টেবিল থেকে তার বাবা ও মায়ের ছবির ফ্রেম হাতে নিল। ছবিতে হাত বুলিয়ে দিল। উপমার মা বড় হয়েছে এই বাসায়। উপমা শুনেছে তার মাকে দাদু অর্থাৎ মুনতাসির ভাইয়ের দাদুর কাছে সঁপে দেওয়া হয়েছে। উপমার মা ছিল বেশ গরিব ঘরের মেয়ে, তাই মুনতাসির দাদু অর্থাৎ আয়েশা খাতুন নিজের কাছে রেখে দেন উপমার মাকে। নির্দিষ্ট একটা বছর পর বিয়েও দেন তিনি। সুষ্ঠুভাবে বিয়ে হয়, সংসারও হয়, উপমাও হয়। বেশ আদরে বড় হয় উপমা। বাবার জান ছিল সে। একটা জিনিস চাইতে দেরি, কিন্তু উপমার সামনে হাজির হতে দেরি হতো না। বাবার একমাত্র রাজকন্যা বলে কথা, কিন্তু ওই যে সুখ বেশি দিন থাকে না। উপমার বাবার ক্যান্সার ধরা পড়ে। কিছুদিনের মাঝেই বাবা ছেড়ে চলে যায়। এরপর শুরু হয় দুঃখের দিন। উপমার মাকে তার ফুপু চাচা কেউ দেখতে পারত না। ওই যে, একে তো গরিব ঘরের মেয়ে, দ্বিতীয়ত অন্যের বাড়িতে মানুষ হয়েছে। বিয়েটা নাকি হয়েছিল উপমার বাবার কারণে, না হলে কি এমন মেয়েকে কেউ ঘরে তোলে নাকি? এরপর তাদের সাথে খারাপ ব্যবহার শুরু হয় এবং শেষ হয় তাদের বাড়ি থেকে বের করার মাধ্যমে। সেই আবার ঠাঁই হয় এই বাড়িতে। ভালোভাবেই চলতে থাকে সব। উপমাও ভেবেছিল এবার সব ঠিক হবে, কিন্তু শেষে মাটাও উপমাকে ছেড়ে চলে গেল। ওই যে, কার হায়াত কতটুকু সে তো আর বলা যায় না। মুহূর্তে যেন উপমা ভেঙে পড়ে। বয়স 13 বছর। এই 13 বছরে বাবা মা দুজনকে হারিয়ে ফেললো সে। তবে নিজের মন বল শক্তি করলো। তবে এটা বেশ ভালো আছে সে এখানে। কবির ভূঁইয়া বেশ ভালো মানুষ, একদম নিজের ভাগ্নির মতো আদর করেন উপমাকে। মোর্শেদা বেগমও বেশ ভালো ব্যবহার করে, তবে ইদানিং তার ব্যবহারে পরিবর্তন লক্ষ্য করছে উপমা। মানুষের মন বলে কথা। যাই হোক, এই বাড়িতে তাকে থাকতে দিয়েছে, এটাই বড় বিষয়। বেশ ভালো আছে সে এখানে। আর এই যে টুকটাক কাজ করে তা সম্পূর্ণ নিজের ইচ্ছায়। পুরো পায়ের উপর পা তুলে বসে থাকলে ব্যাপারটা কিন্তু ভীষণ খারাপ দেখায়। উপমা আপু, আজ তুমি কফি বানাবে না? কারো কণ্ঠে ঘোর কাটে উপমার। কোনো রকমে চোখের জল মুছে নেয়। তাকিয়ে দেখে মিতি দাঁড়িয়ে আছে, তার মামাতো বোন। কোথায় হারিয়ে গেলে উপমা আপু? কোথাও না। আচ্ছা, আজ তুই একটু বানিয়ে দে না, আমার আজ ভালো লাগছে না। কেন, শরীর খারাপ নাকি? তেমন কিছু না, মাথা ব্যথা করছে। বেশি খারাপ লাগলে নাপা খেয়ে নেব। আছেই তো এক জাতীয় ওষুধ, তুমি যখন মন চায় না পা খেতে থাকো। না জানি কখন কোন অঘটন ঘটিয়ে ফেলো তুমি। আমি নিজেই তো অঘটন, আর কি অঘটন ঘটাবো বল। তুমিও না। আচ্ছা, আমি যাই। আচ্ছা, গুড নাইট। মিতি চলে গেল। উপমা বিছানায় শুয়ে পড়ল। কি হবে এত কিছু চিন্তা করে? শুধু শুধু মাথা ব্যথা আরো বেড়ে যাবে। মুনতাসির মাত্র বসেছে অফিসের প্রজেক্ট কমপ্লিট করতে। পেশায় সে একজন সিভিল ইঞ্জিনিয়ার। মাথার উপর বেশ চাপ, তাই সকল চাপ দূর করতে রাতের বেলায় কফি যেন যথেষ্ট, তবে তা হতে হবে উপমার হাতের।
মুনতাসিরের প্রায় সময় কফি খেতে হয় শুধুমাত্র চোখ দুটো খুলে রাখার জন্য। এই যে এত এত প্রজেক্ট যে রাতের বেলা কমপ্লিট করতে হয়, মুনতাসির আগে নিজের কফি নিজে তৈরি করে নিত। কিন্তু একদিন মিতির কাছে শুনলো যে উপমা বেশ ভালো কফি করতে পারে। সেদিন সে উপমার হাতের কফি খেলো এবং এরপর থেকে যখনই কফির প্রয়োজন হয় তখন উপমাকে বলে, দিলে কফি দিয়ে যায়। আজও ভেবেছিল যে উপমা কফি নিয়ে আসবে, কিন্তু যখন না নিয়ে এলো তখন মিতিকে দিয়ে খোঁজ করতে পাঠালো। কিন্তু মিতি যে কফি নিয়ে আসবে তা সে ভাবেনি। তাই ব্রুকুচকে মিতির দিকে তাকিয়ে বলল, তুই যে উপমা কোথায়? আপুর নাকি শরীর ভালো লাগছে না। ও আচ্ছা, কফি রেখে যা। মিটিও কথা মতো কফি রেখে চলে গেল। মুনতাসির কিছু একটা ভেবে আর কাজ করলো না। কফির মগ হাতে নিয়ে ডিভানে হেলান দিয়ে বসলো। এক সিপ কফি নিয়ে চোখ বন্ধ করলো। ছোট থেকেই ছিঁচকাঁদুনি উপমা, একটু এদিক সেদিক হলেই কেঁদে কেটে অস্থির। অবশ্যই একটু তো আহ্লাদি হবেই, এত আদরে যে বড় হয়েছে। তবে এই কান্নাকে খুব বেশি বিরক্ত লাগতো মুনতাসিরের। একটু কিছু হলেই কেঁদে কেটে ভাসিয়ে দিবে, এটা কোনো কথা? কিন্তু সেদিন ফুপা মারা গেল, সেদিন তো উপমার কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ হয়েছিল। তার চেয়ে বরং যেদিন ফুপি মারা গিয়েছিল সেদিন যেন মেয়েটা পুরো পাগল পাগল হয়ে গিয়েছিল। শোকে এত কাতর হয়ে গিয়েছিল যে মুনতাসিরের কোলেই ঢলে পড়ে। সেদিন খুব বেশি মায়া হয় উপমার জন্য। তারপর থেকে ক্রমে ক্রমে অন্যরকম এক অনুভূতি তৈরি হয় উপমার প্রতি। বয়স বাড়ে, সময় গড়ায়, এর মাঝে তো পিলে তো চলে যায় ডিগ্রি নেওয়ার জন্য। মুনতাসির ভাবে হয়তো এইগুলো সব বয়সের দোষ, কিছুদিন গেলেই ঠিক হয়ে যাবে। কিন্তু না, সময়ের সাথে উপমার প্রতি তার অনুভূতি আরও প্রখর হয়। কিন্তু সমস্যা হলো একটাই যে অনুভূতিগুলো সে উপমার সামনে প্রকাশ করতে পারে না। কি এক যন্ত্রণা, একটুও ভালো লাগে না। কথাগুলো ভেবে মুনতাসির বিড়বিড় করে বলে, প্রেমে পড়ার যন্ত্রণা এক ভয়ঙ্কর যন্ত্রণা। এই যন্ত্রণায় হৃদয় হয় ব্যাকুল ও মস্তিষ্ক হয় বিভোর। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল উপমা। কাঁধে ব্যাগ নিয়ে দ্রুত টেবিল বসে পড়লো নাস্তা করার জন্য। মিতি বসে নাস্তা করছে। মোর্শেদা বেগম গরম গরম পরোটা ভেজে এনে দিচ্ছে। উপমা মিতির দিকে তাকিয়ে বলল, আজ কলেজ যাবি না? না, যেতে মন চাচ্ছে না, বাসায় বসে প্র্যাকটিক্যাল করব। ও, তুমি বের হবে কখন? এই যে নাস্তাটা শেষ করে নিই। এবার তাদের সাথে যোগ দিলেন কবির ভূঁইয়া। উপমা ও মিতির মাথায় হাত বুলিয়ে বললেন, আমার দুই মেয়ের কি খবর? দুজনেই একসাথে হেসে দিল। মুহূর্তেই মুনতাসির তাদের পাশ কাটিয়ে বসার ঘরে বসা দাদুর দিকে এগিয়ে গেল। উপমার নাকে এসে বাড়ি খেলো এক মিষ্টি গ্রান। এক পলক মুনতাসিরের দিকে তাকিয়ে নিজের খাওয়ায় মনোনিবাস করলো উপমা। মুনতাসির মাকে উদ্দেশ্য করে বলল, আমি আজ নাস্তা খাবো না, আমার লেট হয়ে যাচ্ছে। একটু খেয়ে যাও। না মা, তুমি বোঝার চেষ্টা করো, আমার সময় নেই। বেশি সময় লাগবে না, তুই খেয়ে নে। একবার দেখ তো কি অবস্থা করেছিস তুই নিজের, না খেতে খেতে। তুমি কেন বুঝতে চাইছো না মা যে আমার লেট হয়ে যাচ্ছে? আমি তো কিছু বুঝি না। এবার ঘরে কাউকে নিয়ে আসো যে তোমার কথা বুঝবে। এবার মায়ের দিকে ব্রু কুঁচকে তাকালো মুনতাসির, বিরক্তির কণ্ঠে বলল, মা, তুমি আবার শুরু করেছো? কেন, কি সমস্যা? বিয়ের কথা বললি তোমার ফেস এমন হয় কেন? আমার এগুলো ভালো লাগে না। আয়শা খাতুন ছেলে, বউ ও নাতির কর্মকাণ্ড দেখে হাসলেন। নাতির সাথে মজা করে বললেন, কি তোমার মেয়ে ভালো লাগে না? মুনতাসির দাদুর কথায় হতভম্ব হলো। দাদুর কথার অর্থ বুঝতে কয়েক সেকেন্ড লাগলো। কি বলছে তার দাদু? মুক্তা বাংলার পাঁচের মতো করে বলল, দাদু, তুমি কিন্তু বেশি বেশি বলছো। আমি এ কথা কখন বলেছি? আয়শা খাতুন চায়ের কাপে চুমুক দিয়ে খানিকটা ঠাট্টা স্বরে বললেন, আমার অভিজ্ঞতা থেকে বলছি, তবে তোমার কোনো সমস্যা থাকলে বলতে পারো, আমি যদি তোমার সমস্যার সমাধান করতে পারি। আমি ধুর, তোমাদের সাথে কথাই বলবো না। বলেই মুনতাসির ধূপধাপ কদম দিয়ে চলে গেল। উপমা কিছু বলল না। মোর্শেদা বেগম পরোটা মুখে পুড়ে নিতে নিতে বললেন, এইবার এই ছেলেকে বিয়ে না দিয়ে আমি ক্ষান্ত হব না। রূপবতী গুণবতী মেয়ে নিয়ে আসবো। উপমা অতি কষ্টে খাবার গেল, চোখের কোণে জমে থাকা জল মুছে নিল। মামি কেন এমন করে রূপবতী গুণবতী উল্লেখ করলো তাও বুঝতে পারলো উপমা। খাবারটুকু শেষ করে দাদুর কাছে চলে গেল। দাদুর কাছে থেকে বিদায় নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। এখন কেমন ফিল হচ্ছে? মানে? আরে কাল রাতে মিতি বলল তোমার নাকি শরীর ভালো না, তাই জিজ্ঞাসা করলাম। ও, ভালো আছি, কিন্তু আপনি এখন অফিসে যাননি যে? সে কখন তো বাড়ি থেকে বের হলেন? বেরিয়েছিলাম তো, কিন্তু দেখি গাড়ির টায়ার পাঞ্চার। কি আর করার, ড্রাইভারও আজ আসতে পারবে না।
তাই নিজে চেঞ্জ করে নিলাম, এই জন্য লেট হয়ে গেল। ও ভার্সিটি যাচ্ছ বুঝি? পরীক্ষা আছে। ওকে, অল দ্য বেস্ট। বলেই মুনতাসির চলে গেল। উপমা নিজের জায়গায় দাঁড়িয়ে রইল। লোকটাকে দেখতে ভীষণ ভালো লাগে, একদম পরিপাটি থাকে, কি সুন্দর গুছিয়ে কথা বলে। অদ্ভুত অনুভূতি হয় এই লোককে দেখলে। আচ্ছা, সে যে এত কিছু ভাবে এই লোক নিয়ে, সেই লোক কি তাকে নিয়ে কিছু ভাবে? এই এক গভীর প্রশ্ন। তবে এখন প্রশ্ন হলো, চাইলে কি একবার লিফটের জন্য বলা যেত না উপমাকে? একটু বলা যেত না যে চলো উপমা, তোমায় ড্রপ করে দেই? আজব ধরনের মানুষ। উপমা রিক্সা করে নিল। অযথায় লোকের কথা ভেবে লাভ নেই। ভার্সিটিতে এসে দুটো ক্লাস শেষে ক্যান্টিনে চলে গেল উপমা ও রিনি। রিনি হল উপমার একমাত্র বান্ধবী। দুজনেই একসাথে চায়ের কাপে চুমুক দিল। রিনি লক্ষ্য করলো উপমা কেমন যেন চুপচাপ হয়ে আছে। মেয়েটা চুপচাপ, তবে আজ একটু বেশি নীরবতা পালন করছে। রিনি ব্রুকুচকে উপমার হাতে চিমটি কাটলো, বলল, কি হয়েছে তোর? উপমা মিনমিন করে বলল, কিছু না। আমি কি তোর আপন কেউ না? আমাকে বললে কি হবে? আমি কি তোর কাছে কেউ না? আমার থেকে কেন লুকাচ্ছিস? তেমন কিছু না, আমি ঠিক আছি। আর তুই তো আমার কাছের মানুষ, তোর কাছে কিছু লুকোচ্ছি না। হুম, বুঝতে পেরেছি। আমি এখন পর হয়ে গিয়েছি, অনেক বছর হয়েছে। এখন তোর নতুন কোনো বেস্ট ফ্রেন্ড লাগবে, আমি বুঝি। পূরণ হয়ে গেলে আর ভালো লাগে না। উপমা ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো। এই মেয়েকে না বলা অবধি উল্টো পাল্টা কথা বলেই যাবে, তাই কাল রাতে মামির বলা কথাগুলো বলল রিনিকে। রিনি একটু ভেবে জিজ্ঞেস করলো, তোর মামি হঠাৎ এমন করে কথা বললো কেন? বলছি, দুদিন আগের কথা। রাতে আমি আমার রুমে বসে অ্যাসাইনমেন্ট করছিলাম, কিন্তু কিছু জায়গায় এত বাজেভাবে আটকে গিয়েছিলাম যে বহুবার চেষ্টা করেও পারিনি। তার উপর পরদিন ছিল অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেট, তাই মাথার উপর চাপও ছিল। তাই ভাবি একটু ব্রেক নেব। এর মাঝে পানিরও তেষ্টা পায়, কিন্তু যেই না পানি খেতে যাই দেখি রুমের জগে পানি নেই। তাই পানি নিতে চলে যাই কিচেনে। কিচেনে গিয়ে দেখি মুন্তাসির ভাইও তার জগে পানি নিচ্ছেন। তিনি আমাকে দেখে অবাক হন, জিজ্ঞেস করেন এত রাতে কী করছি। যখন পুরো ঘটনা বলি তখন বলেন যে উনি আমার সাহায্য করবেন। আমি ওনার সাহায্য নেই। অ্যাসাইনমেন্ট করতে করতে ভোর হয়ে যায়। আমি তো বসার ঘর থেকে আমার রুমে চলে যাই, কিন্তু মুন্তাসির ভাই বসার ঘরেই ঘুমিয়ে যায়। পরে মামি উঠে দেখে ফেলেন। যদিও তিনি আজ বেশ কয়েকদিন আমার সাথে ঠিকমতো কথা বলেন না, কেমন এড়িয়ে চলেন, কিন্তু এরপর থেকে তিনি আরও গম্ভীর হয়ে আছেন। তারপরেই এই কথা বলেন। দ্বিতীয়ত, কয়েকদিন আগে আমি মিতির সাথে দুষ্টুমি করে দৌড়ে সিঁড়ি দিয়ে নামছিলাম। ঠিক তখন মুন্তাসির ভাইয়ের সাথে বেশ জোরে ধাক্কা লাগে। আমি তো পড়তে পড়তে বেঁচে যাই, কিন্তু এই বেঁচে যাওয়ার মাঝে মামির মুখের ভাবভঙ্গি পরিবর্তন হয়ে যায় মুহূর্তেই। কারণ মুন্তাসির ভাই একদম ফিল্মি স্টাইলে আমাকে তার বাহু ডোরে আগলে নেন। তবে এই ঘটনা কয়েক সেকেন্ডের জন্য হলেও মামির ভাবভঙ্গি পরিবর্তন হয় মুহূর্তে, এবং সেই পরিবর্তন এখনও বিদ্যমান। কিন্তু এগুলোর সাথে ওনার এই কথার কি মিল? উনি ভাবছেন হয়তো। মানে তুই আর মুনতাসির ভাই? সেটাই, কিন্তু উনি যে ভুল সেটা কি করে বোঝায়? উনি ভুল মানে? তুই তো সত্যি সত্যি মুনতাসির ভাইকে পছন্দ করিস। আমি করি ঠিক আছে, কিন্তু উনি করেন না। আর সেটা তুই কি করে বুঝলি? দেখ, আমি বুঝি। আজ সকালের ঘটনাই বলি। আজ উনি আমার সামনে দিয়ে গাড়ি নিয়ে অফিসে চলে গেলেন। আমায় একবার লিফট দিবে কিনা তাও জিজ্ঞেস করলেন না। অন্য কেউ হলে তো অন্তত একবার জিজ্ঞেস করতো। কেন তোকে আর মিতিকে না একসাথে উনি ড্রপ করে? সেটা একদম মাঝে মাঝে। মিতির যেদিন তার কলেজ বাসে যেতে ভালো লাগে না সেদিন। আর মিতি জোর করে আমাকে তাদের সাথে নেয়। উনি তো একবারও বলে না, এই আর কি। হয়েছে, আর বলতে হবে না। আচ্ছা চল বাসায়। দুজনেই ক্যান্টিন থেকে বের হয়ে যায়। উপমা মন মরা হয়ে হাঁটতে থাকে। রিনিও বুঝে না কি বলবে। দুজনেই আরও কিছুক্ষণ কথা বলে যে যার গন্তব্য অনুযায়ী রিকশায় উঠে গেল। আজ তোকে দেখলাম তোর প্রিয় মানুষের সাথে। মুন্তাসির এক পলক তার সামনে বসে থাকা পুরুষের দিকে তাকালো। সামনে তার একমাত্র বেস্ট ফ্রেন্ড বসে আছে, কিন্তু তার বেস্ট ফ্রেন্ড নামক শত্রু অর্থাৎ নাইমের কথার অর্থ সে বুঝল না। হাতে থাকা ফাইলের দিকে তাকিয়ে বলল, বুঝলাম না। এই, তুই কি একটু মানুষ হবি না? একে তোর নিজের ভেতর অনুভূতি পুষে রেখেছিস, সেই সাথে সময়ের ব্যবহারও করতে পারিস না। এখন এসে আবার বলছিস আমার কথা বুঝতে পারছিস না। এটা কেমন কথা? ঘুরিয়ে না বলে সোজা সাপটা বল। আজ দেখলাম তুই উপমাকে একা রেখে চলে এলি। তাকে ভার্সিটি ড্রপ করতে পারতি।
তার সাথে সময় কাটিয়ে তোর জন্য অনুভূতি বুঝতে পারি। মুনতাসির হাতে থাকা ফাইল পাশে রেখে বলল, প্রথমত তার কলেজের প্রথম দিন তাকে বলেছিলাম যে আমি ড্রপ করে দিই, কিন্তু সে বলেছে একা যেতে পারবে এবং এভাবে আমি পৌঁছে দিলে বিষয়টা অন্যরকম দেখায়। সে কারো হেল্প নিতে চায় না। আর দ্বিতীয়ত, তুই আমার বাসার সামনে কি করছিলি? আমার শ্বশুর বাসায় গিয়েছিলাম, তোর ভাবিকে মানিয়ে নিয়ে এলাম। সে তো ঝগড়া করে চলে গিয়েছিল, তাই মানিয়ে নিয়ে এলাম। ও, তাই বলে সকাল সকাল? কালকে বিকেলে না তোদের ঝগড়া হলো? নাইম আফসোস করে বলল, বউ ছাড়া কত কষ্ট, বউ ছাড়া রাতে ঘুম হয় না। বিয়ে করলে বুঝবি। অবশ্য তুই তো এমনি সারাদিন তার চিন্তায় বিভোর থাকিস। তেমনটা নয়। লুকিয়ে লাভ নেই। আচ্ছা বলেন তো, আপনি কবে আপনার মনের কথা তার কাছে খুলে বলবেন? সঠিক সময় এখনো আসেনি। তবে আসবে এই সময়। জানি না। মামা, তাড়াতাড়ি করিস, না হলে দেখা যাবে তোর সঠিক সময় আসতে আসতে অন্য কেউ তোর কলিজাকে নিয়ে চলে গেছে। মুনতাসির কিছুটা বিচলিত হয়ে বলল, আল্লাহ না করুক তুই বন্ধু নাকি শত্রু? তোর ভালোর জন্য বলছি। তাই বলে এইভাবে? তাহলে আর কি ভাবে? তুই তো এতদিনে তার মনের ভাব বোঝারও চেষ্টা করিসনি। আচ্ছা, তুই কি একটুও বুঝতে পারিস না যে তোর জন্য সে কি ফিল করে? মুনতাসির কিছুক্ষণ চুপ রইল। কি বলবে সে তো উপমার কর্মকাণ্ড দেখে কিছুই অনুমান করতে পারে না। মুনতাসির আমতা করে বলল, আসলে আমি বুঝি না। নাইম আশাহত হয়ে বলল, একটুও না? তোর দিকে কেমন করে তাকায়, তোর দিকে তাকিয়ে হাসে কিনা তুই কি একটু বুঝিস না? সে তো নর্মাল থাকে। হতে পারে সে ফিল করে, কিন্তু তার মতো ইন্ট্রোভার্ট। কে জানে? নাইম এবার খানিকটা রেগে গেল। কি এই ছেলে! নাইম আগে ইন্ট্রোভার্ট দেখেছে, কিন্তু এমন কাউকে দেখেনি। ভালোবাসার মানুষের কাছে নিজের অনুভূতি প্রকাশ করবে, এতেও নাকি সংকোচ। কেন রে ভাই, ভালোবাসার কথা বলতে কিসের সংকোচ? আজব একটা মানুষ মুনতাসির। কোন দিন যেন সে উপমাকে হারিয়ে ফেলবে শুধু তার এই সংকোচ বোধের কারণে। উফ! নাইম এবার খানিকটা গম্ভীর কণ্ঠে বলল, তোর এই ভাবলেশীন মনোভাবের কারণে দেখবি তুই ওকে হারিয়ে ফেলবি। ভালোই ভালোই বলছি, পাখিকে নিজের খাঁচায় বন্দি করে নাও, না হলে তোমার নাকের নিচে অন্য কেউ এসে তোমার পাখিকে নিয়ে যাবে, তুমি টেরও পাবা না। এভাবে বদ্ধ দিস না। আসলে তোকে বোঝানো আমার পক্ষে সম্ভব নয়। যখন দেখবি তোর পাখিকে অন্য কেউ নিয়ে যাবে, তখন তোর শিক্ষা হবে। তখন তুই আমার কথা মনে করবি আর চোখের পানি ফেলবি। এমনও তো হতে পারে তোর চোখের সামনে তাকে কেউ নিয়ে যাবে, কিন্তু তুই চেয়েও কিছু করতে পারবি না। ধুকে ধুকে শেষ হয়ে যাবি, ভেতর ভেতর হাহাকার করতে করতে শেষ হবি। বলেই চেয়ার ছেড়ে উঠে গেল নাইম। নাইম নিজেও জানে যে এভাবে বলা ঠিক না, কিন্তু এই মুনতাসিরকে কিভাবে বোঝাবে যে ভালোবাসলে বলে দিতে হয়? এর কোনো সঠিক সময় প্রয়োজন হয় না, যে কোনো মুহূর্তকে সঠিক সময় হিসেবে ধরে নিজের অনুভূতি প্রকাশ করতে হয়। নয়তো সঠিক সময়ের অপেক্ষা করতে করতে ভালোবাসার মানুষ অন্যের হয়ে যায়। মুনতাসির নাইমের কথায় চুপ হয়ে গেল, চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করলো। আসলে কি সঠিক সময় আস্তে আস্তে সে উপমাকে হারিয়ে ফেলবে? উপমাকে কি আর মনের কথা বলা হবে না? কি করছো তুমি দাদু? পান খাচ্ছি, খাবি? না, খাবো না। তোমাকে না বলেছি পান খাওয়া উচিত না? তোমাকে বারবার বলি পান ও চাও খাওয়ার অভ্যাস পরিবর্তন করো, কিন্তু না, তুমি করবে তোমার কাজ, তুমি আমার কথা মানতেই নারাজ। উপমা দাদুর পাশে সোফায় বসলো, ফর্সা মুখে লাল টুকটুক ঠোঁট, চোখগুলো বেশ টানা টানা। বয়স হলেও কি সুন্দর লাল লাল চুল, তার মাঝে গুটি কয়েক চুল হয়তো পেকেছে। হাতে পায়ের নখগুলো টকটকে লাল মেহেদি দিয়ে রাঙানো। দাদুকে খুব সুন্দর লাগে দাদুকে উপমার কাছে। সৃষ্টিকর্তা কি নিখুঁত করে তাকে তৈরি করেছেন। না জানি যৌবনে কি সুন্দর ছিল দাদু। তবে দাদুর বাহির যেমন সুন্দর, তেমন তার দ্বিগুণ সুন্দর এই মানুষটা থেকে উপমা অনেক কিছু শিখেছে। কিভাবে সম্পর্ক মজবুত করতে হয় তাও শিখেছে। দাদুকে আজ পর্যন্ত কারোর সাথে উঁচু আওয়াজে কথা বলতে দেখেনি উপমা। মামির সাথেও কি সুন্দর সম্পর্ক। সবচেয়ে মজার বিষয় হচ্ছে দাদু বেশ দুষ্টুমি করতে জানে, তাদের সাথে বন্ধুর মতো আচরণ করে। উপমা মাঝে মাঝে ভাবে এই মানুষটা তার আপন না হয়েও কি সুন্দর তাকে আদর করে, একদম নিজের আপন দাদুর মতো। মিতি তো মাঝে মাঝেই বলে
মিতির থেকে নাকি উপমাকে দাদু বেশি আদর করে। আসলে এই মানুষটা উপমাকে একদম নাতনির মতো আদর করে। উপমাকে অন্যমনস্ক হয়ে দেখে আয়েশা খাতুন বলেন, কি সখী, কোথায় তোর মন? কি এত চিন্তা করছিস? আবার কারো প্রেমে পড়লি নাকি? উপমা ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, তেমন কিছু না দাদু। সখী চাইলে বলতে পারিস, আমি কেউকে বলবো না। তোর সাথে ওনার সাথে সেটিং করিয়ে দিব। ধুর দাদু, তুমি কিন্তু বেশি বেশি অনুমান করছো। আরে লজ্জা পাচ্ছিস কেন সখী? বল না, ছেলে দেখতে কেমন, কি কাজ করে, কোথায় থাকে? উপমা প্রসঙ্গ পরিবর্তন করে দাদুর গলা জড়িয়ে বলল, একটু তেল দিয়ে দিবে চুলে? কথা ঘুরিয়ে ফেলছিস তুই। তেমন কিছুই না, বিশ্বাস করো। আচ্ছা ঠিক আছে, সখীকে কি না করা যায় নাকি? বলেই উপমাকে তিনি নিজের কাছে বসিয়ে দিলেন। অতি যত্নে মাথায় তেল লাগিয়ে দিলেন। তেল দেয়া শেষ হতেই বসার ঘরে উপস্থিত হলো মুনতাসির। সবেমাত্র অফিস থেকে ফিরেছে। উপমা তড়িঘড়ি করে নিজের ওড়নাটা গায়ে জড়িয়ে নিল। আজ 3 দিন পর এই লোককে দেখলো সে। একই বাসায় থেকেও দেখা হয় না। সকালে নাস্তা করার আগেই নাকি লোকটা চলে যেত, আবার রাতেও অফিস থেকে এসে রুমেই থাকতো। খাবার টেবিলেও দেখা হতো না। বেশ ব্যস্ত ছিল নাকি এই কয়েকদিন। উপমা এবার হাতে তেলের বোতল নিয়ে দাদুর দিকে তাকিয়ে বলল, চা চলবে? সখী, তোর হাতে চা কি আমি না বলতে পারি নাকি? আচ্ছা, আমি নিয়ে আসছি। বলে কিচেনের দিকে পা বাড়ালো উপমা। মুনতাসির এতক্ষণ যাবৎ তাদের কথা শুনছিল। মুনতাসির একবার উপমার যাওয়ার দিকে তাকালো, কিছু একটা ভাবলো, সোফায় গা এলিয়ে দিল, হাতে থাকা একটা বক্স টেবিলে রাখলো, ক্ষীণ গলায় বলল, উপমা। উপমা মুহূর্তে দাঁড়িয়ে গেল। শরীর জুড়ে শিহরণ হলো, ঠক গিল সে। বুকের ভিতর তোলপাড় শুরু হলো। নিজেকে শান্তি রাখার চেষ্টা চালিয়ে বলল, জি মুনতাসির ভাই। আমার জন্য কি 1 কাপ চা হবে? উপমা মিনমিন করে বলল, নিয়ে আসছি। বলেই চলে গেল উপমা। মুনতাসির বার কয়েক চোখের পলক ফেলল। এই মেয়ের মধ্যে তো কোনো ভাবান্তর নেই। কি করে বুঝবে যে মেয়েটা তাকে পছন্দ করে কিনা? না, মুখে কিছু বলে না কাজে কিছু বোঝায়। মুনতাসির দাদুর পাশে বসে পড়ল। উচ্চ স্বরে মাকে ডাকতে শুরু করলো। মোর্শেদা বেগম নিজের রুম থেকে বসার রুমে চলে এলেন। মিতিও চলে এলো। মোর্শেদা বেগম এগিয়ে আসতেই মুনতাসির বসা থেকে উঠে সেই বক্স থেকে মিষ্টি নিয়ে মায়ের মুখের সামনে মিষ্টি এগিয়ে দিল। মোর্শেদা বেগম মিষ্টি মুখ নিলেন। মিতিকেও মুনতাসির মিষ্টি খাইয়ে দিল। এর মাঝে চা তৈরি করে নিয়ে এলো উপমা। এবার উপমার সামনে মিষ্টি ধরতে দুজনেই কিছুটা হতভম্ব হলো। মুনতাসির খুশিতে আত্মহারা হয়ে উপমার সামনে তো ঠিকই মিষ্টি ধরলো, কিন্তু এখন কি উপমা মিষ্টিটা তার হাতে খাবে? এদিকে উপমাও মনে মনে খুশি হলো। মিষ্টি মুখে পুরে নেওয়ার আগেই মোর্শেদা বেগম বললেন, উপমা, 1 গ্লাস পানি এনে দাও তো আমাকে। উপমা এক পলক মোর্শেদা বেগমের দিকে তাকালো। মুখ দেখে বোঝা যাচ্ছে তিনি মোটেও খুশি হননি। উপমা চলে গেল। মুনতাসির মিষ্টিটা বক্সে রেখে দিতেই শুনতে পেল, মিষ্টি কিসের সেটাই তো বললে না। মা, আমার প্রমোশন হয়েছে। তাই? আলহামদুলিল্লাহ, এটা তো খুব খুশির খবর। মা, আমি এই দিনটার জন্য অনেক খাটুনি খেটেছি, অবশেষে হলো। বাবা, দোয়া করি এইভাবেই এগিয়ে যাও। উপমা 1 গ্লাস পানি মোর্শেদা বেগমের হাতে তুলে দিল। উপমা সবার সাথে বসবে কিনা ভেবে পেল না। উপমাকে দাঁড়িয়ে থাকতে দেখে আয়েশা খাতুন বলেন, সখী, তুই দাঁড়িয়ে আছিস কেন? আমার পাশে এসে বস। কিন্তু উপমা বসার আগেই মোর্শেদা বেগম বলেন, উপমা, দেখ তো চুলে আমি রান্না করে দিয়ে এসেছি, একটু কষ্ট করে কমপ্লিট করে ফেলো। উপমা জানতো এমন কিছুই হবে, তাই সে একটা হাসি দিয়ে চলে গেল। মিতি মিষ্টির বক্স থেকে মিষ্টি খেতে খেতে বলল, ভাই ট্রিট দিতে হবে কিন্তু। বল কি চাই? একটা ভাবি। ঠাট্টা সুরে বলল মিতি। মুনতাসির কিছুটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ল। মা নির্ঘাত আবার শুরু করবে। নাতির দিকে তাকিয়ে আয়েশা খাতুন বলেন, তুমি তো আমাকে মিষ্টি খাওয়ালে না, অন্তত একটা নাতি বউ এনে দাও। তোমার যে ডায়াবেটিস তা কি ভুলে গেলে নাকি? মুনতাসির দাদুকে বলতে বলতে মোর্শেদা বেগম হাসতে হাসতে বললেন, সময় লাগবে কেন? একটু এদিক সেদিক তাকালে দেখতে পাবে কত মেয়ে। সবাই তো আর তোমার যোগ্য না বাবা। তোমার জন্য লাখে একটা মেয়ে আমি নিয়ে আসবো। আমার লাখে একজন না, সাধারণ একজন প্রয়োজন। তুমি শুধু একবার বলো তোমার কেমন মেয়ে চাই, তোমার জন্য খুঁজে নিয়ে আসবো। সময় হলে বলে দেব। শুধু জেনে রেখো, অসাধারণ কাউকে নয়, সাধারণ কাউকে চাই। বলেই মুনতাসির চলে গেল। মোর্শেদা বেগম ও আয়েশা খাতুন আরও কিছুক্ষণ কথা বলে যে যার রুমে চলে গেলেন। নিস্তব্ধ রাত, অন্ধকার আকাশ, ছাদের 2 প্রান্তে 2 মানবী।
দুজনের মনেই কেমন যেন অদ্ভুত অনুভূতির সম্মেলন। দুজনেই কিছু একটা নিয়ে বেশ বিভোর। দুজনেই হয়তো কিছু একটা খুব গভীরভাবে চিন্তা করছে। উপমা বেশ কয়েকবার এপাশ ওপাশ করেছে, কিন্তু ফলাফল শূন্য। একটুও ঘুম আসে না তার। কি করবে সে? বেশ অস্থির লাগছিল। হাঁসফাঁস করতে করতে কোনো রকম গায়ে ওড়নাটা জড়িয়ে খুব সাবধানে ছাদে চলে এলো। একটু সাবধানতার সাথে কেউ দেখে নিলে নির্ঘাত উল্টোপাল্টা কিছু ভাববে। অবশ্য ভাবারই কথা, রাত বিরাত কি মেয়ে মানুষের শোভা পায় নাকি এমন ছাদে যাওয়া? কিন্তু কি করবে উপমা? রুমের ভেতর কেমন দম বন্ধ হয়ে যাচ্ছিল। জানালার পাশে দাঁড়িয়েই আজ অস্থির ভাব কমেনি। প্রথমে ভেবেছিল মিতিকে ডাক দিবে, কিন্তু মিতির রুমে গিয়ে দেখে মিতি বেঘোর ঘুমিয়ে আছে। যা বাবা! তাই আর ডান বাম না তাকিয়ে সোজা চলে এলো উপমা। আস্তে করে ছাদের গেট খুলে আবার তা চাপিয়ে দিল। উফ, এখন একটু শান্তি লাগছে। জীবন বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন রঙে রঙিন হয়। মুহূর্তে মুহূর্তে তার গতিপথ পরিবর্তন হয়। জীবনে কখনো চলে ভাটা, তো কখনো জোয়ার। এসব মিলিয়ে জীবন চলতে থাকে। যে মেনে নেয় বা মানিয়ে নেয় নিজেকে, সেই মূলত সুখী হয়। জীবনে প্রতিবার কিছু না কিছু শিক্ষা দিয়ে যায়। তাই উচিত জীবন থেকে শিক্ষা নিয়ে জীবনে বহু দূর পথ পাড়ি দেওয়া। কথাগুলো ভেবে উপমা তপ্ত নিঃশ্বাস ফেললো। পিছনে ফিরে হাঁটা ধরলো। হুট করেই মনে হলো কারোর সাথে ধাক্কা খেলো। উপমা নিজের ফোনের লাইট অন করলো। ব্রুকুচকে বলল, আপনি এখানে, তাও এত রাতে? তো তো কি হয়েছে? রাত বলে কি আমি ছাদে আসতে পারবো না? সে কথা আমি কি করে বললাম? তুমি এত রাতে এখানে কেন? রাত উপভোগ করতে এসেছি। হুম, তোমার অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিয়েছো? ফুল মার্ক পেয়েছি, ধন্যবাদ আপনাকে। হুম। এরপর কেটে গেল কিছু সময় নীরবতায়। দুজনেই চুপ হয়ে গেল। ভাবতে লাগলো কে কাকে কি বলবে। দুজনের একবার চোখাচোখি হলো। মুনতাসির কপালে বিন্দু বিন্দু ঘাম এসে জড়ো হলো। উফ, কি একটা অবস্থা। মুনতাসির স্বাভাবিকভাবে বলল, কাল তো ফুপুর। মনে আছে। এই দিনেই তো আম্মা আমাকে একা রেখে চলে গেল। দুঃখিত, আমি তোমাকে। আপনি দুঃখিত বলছেন কেন? এটা তো আর কোনো মিথ্যে কথা নয়। এই যে দেখুন, সময় কত দ্রুত চলে যায়। আম্মা আমাকে রেখে চলে যাওয়ার এতগুলো বছর চলে গেল। সময় কখন চলে যায় বোঝাই যায় না। জীবনে বাবা মা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা জুড়ে বসবাস করে, তাই না? হুম। বাবা হচ্ছে বটবৃক্ষ, যে ছায়া দেয়, আর মা হলো যে কোনো পরিস্থিতিতে ঢাল হয়ে দাঁড়ায়। কি সুন্দর বাবা মা আমাদের আগলে রাখে, তাই না? তা একদম ঠিক। এই দুই মানুষের ঋণ চাইলেও শোধ করা যাবে না। মুনতাসির ভাই, আপনি খুব লাকি আপনার মা আছে। জানেন, যার মা আছে দুনিয়াতে তার সব কিছু আছে, যার মা নেই তার কেউ নেই। এবার উপমার কণ্ঠ বেশ নিচু হয়ে গেল। হয়তো মেয়েটা করছে। অন্ধকার রাতে তা দেখা না গেলেও মুনতাসির ঠিক বুঝতে পারছে যে মেয়েটার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। কিন্তু কি করবে মুনতাসির? আচ্ছা, সে যদি একবার উপমার চোখের জল মুছে দিতে পারত, একবার মেয়েটাকে বুকে আগলে নিতে পারত, মেয়েটার হাত শক্ত করে ধরে বলতে পারত, আমি আছি তো তোমার পাশে আজীবনের জন্য। কিন্তু না, সে আর তো সম্ভব নয়। তাই মুনতাসির ঠান্ডা কণ্ঠে বলল, সবাই আছে তো তোমার সাথে? আমি নিচে যাচ্ছি। বলেই উপমা দু কদম দিল। সে তো ভেবেছিল হয়তো মুনতাসির তাকে বলবে যে আমি আছি, কিন্তু না, উপমা বারবার একটু বেশি এক্সপেক্ট করে ফেলে। অথবা আরও কিছুক্ষণ পাশে থাকার কথা তো বলতে পারতো, কিন্তু না, কিছুই বলল না। উপমা কয়েক সেকেন্ডের মধ্যে হাওয়ায় মিলিয়ে গেল। মুনতাসির ছাদের রেলিংয়ের উপরে হাত রেখে আনমনে বলে উঠল, তোমার কাজল কালো আখির জল হোক আমার, তোমার সকল দুঃখ হোক আমার, তোমার হৃদয়ের ব্যথা হোক আমার, তোমার দুঃখের ভরা প্রতিটা নিঃশ্বাস হোক আমার, তোমার সকল দুঃস্বপ্ন হোক আমার। বিনিময়ে শুধু একটাই চাওয়া, তুমি যেন হাসতে থাকো বারংবার, তুমি যেন আমার হও শতবার। মুনতাসিরের বাবা উপমার বিষয়ে কি কিছু ভেবেছেন? কোন বিষয়ে? কবির ভূঁইয়া ব্রু কুচকে তাকালেন মোর্শেদা বেগমের দিকে। মোর্শেদা বেগম বলেন, ওই যে আপনার বিজনেস পার্টনারের ছেলেকে দিয়ে যে উপমার কথা বললেন উপমার জন্য পারফেক্ট হবে। মনে পড়েছে। তাদের তো উপমাকে দেখে পছন্দ হয়েছে। আমাকে বলেছে যে তারা যত দ্রুত সম্ভব মেয়ে দেখতে আসবে, যেটা করে। আচ্ছা, আরেকবার কি উপমাকে জিজ্ঞেস করব? কিন্তু ও তো সেদিন বলল যে আমরা যা সিদ্ধান্ত নিব সেটাই ও মেনে নেবে, আর এখন জিজ্ঞেস করার কি প্রয়োজন? সেটা তো বহুদিন আগের কথা, এখন জিজ্ঞেস করলে তো মনে হয় ভালো হতো। আচ্ছা, সেসব আমি দেখে নিব। আমিও দেখি ছেলে পক্ষের সাথে কথা বলি।
কবির ভূঁইয়া এবার নাস্তা খাওয়াতে মন দিলেন। মোর্শেদা বেগম আর কিছু বললেন না। তাদের সাথে এসে যোগ দিলেন আয়েশা খাতুন। তিনি খাবার খেতে খেতে বললেন, অনেক বড় একটা কাজ করতে যাচ্ছ কবির। একবার উপমাকে সঠিক জায়গায় পৌঁছে দিতে পারলে আমিও শান্তি। তবু বুঝে শুনে, বিয়ের ব্যাপার কিন্তু খুব কঠিন। হ্যাঁ আম্মা, ছেলেকে তো আপনি দেখেছেন আম্মা। ওই যে সেদিন মিতির জন্মদিনে এলো, যে আপনার কাছে কেমন লাগছে? ভালো তো লেগেছে, তাও তুমি একটু যাচাই বাছাই করে নিও। হ্যাঁ আম্মা, দোয়া করবেন। আমি আসি তাহলে। বলেই কবির ভূঁইয়া চলে গেলেন। আয়েশা খাতুন খাবার খেতে খেতে মোর্শেদা বেগমকে উদ্দেশ্য করে বললেন, বৌমা, উপমাকে তোমার কেমন লাগে? মেয়ে হিসেবে ভালো, তবে অন্য কোনো নজরে আমি তাকে দেখিনি এবং দেখার ইচ্ছাও নেই আমার। আয়েশা খাতুন চুপ হয়ে গেলেন। মোর্শেদা বেগম কি বলতে চেয়েছেন তাও বুঝতে সক্ষম হলেন। যেখানে তিনি মা হয়ে ছেলের জন্য রাজি না, সেখানে তার কথা বাড়িয়ে লাভ নেই। যেখানে তিনি মা হয়ে ছেলের জন্য রাজি না, সেখানে আর কথা বাড়িয়ে লাভ নেই। আর উপমা বা মুনতাসিরের মাঝেও কোনো কিছু বোঝা যায় না। শুধু শুধু আগ বাড়িয়ে এই প্রসঙ্গ উঠালে হয়তো বাড়িতে আরও অশান্তি হবে। থাক, এই কথা এখানেই সমাপ্তি হোক। আয়েশা খাতুন আর বেশি কথা বললেন না। খাবার খেয়ে চলে গেলেন বসার রুমে। কালকে তোমায় দেখতে আসবে উপমা। মামির এহেন কথাই তড়াক করে মামির দিকে চোখ তুলে তাকাই উপমা। দুপুরের খাবার শেষ করে রুমে বসে নিজের পড়ার টেবিল গুছিয়ে নিচ্ছিল সে। কি করবে? দুপুরে খাবার শেষ করে রুমে আসার পর কেমন যেন লাগছিল, তাই পড়ার টেবিল গুছিয়ে নিচ্ছিল। হঠাৎ মামির আগমন যতটা না অবাক হয়ে, তার চেয়েও বেশি অবাক হয় মামির কথা শুনে। উপমা মিনমিন করে বলে, কালকেই? কেন, কোনো সমস্যা? বুকের ভিতর ঝড় উঠল উপমার। কান্না পেল ভীষণ করে। গলায় কথা আটকে গেল। তবুও নিজেকে সামলে নিয়ে বলল, কোনো সমস্যা নেই মামি। মোর্শেদা বেগম চলে গেল। বিছানায় ধপ করে বসে পড়ল উপমা। চোখে জলগুলো এসে ভিড় জমালো। চুপ করে জল গাল গড়িয়ে পড়ল। মুহূর্তেই ফোন বেজে উঠল। রিনি কল দিয়েছে। মেয়েটা কি করে বোঝে যে উপমার তাকে প্রয়োজন? তবে এবার উপমা কল কেটে দিল। বেশ কয়েকবার কল রিং হবার পর উপমা ফোন কানের কাছে ধরল, কিন্তু কিছু বলল না। ওপাশ থেকে শোনা গেল, তুই ঠিক আছিস উপমা? এতবার কল করার পর রিসিভ করলি? না, উপমা তো ভালো নেই। তার ভেতরে তো শেষ হয়ে যাচ্ছে। উপমা মিনমিন করে বলল, কাল আমাকে দেখতে আসবে। তো তুই এই জন্য কান্না করছিস? আরে বাবা, কান্না থামা। দেখতে আসলে কি বিয়ে হয়ে যাবে নাকি? যদি হয়ে যায়? তবে এখনই মুনতাসির ভাইয়ের কাছে যেয়ে নিজের অনুভূতি প্রকাশ কর। এ সম্ভব না। তাহলে তুই কি চাস? মুনতাসির ভাইকে ভালোবাসিস, কিন্তু মুখে বলবি না। আবার দেখতে আসবে বলে কেঁদে যাচ্ছিস। তুই কি চাস আমাকে ক্লিয়ারভাবে বল তো। আমি যে বলবোটা কি করে? ওনার কর্মকাণ্ডে তো কোনো কিছুই প্রকাশ পায় না। তো তুই নিজে থেকে তোর অনুভূতি প্রকাশ করে প্রবলেম কোথায়? মেয়ে হয়ে আমি? আর যদি সে রিজেক্ট করে দেয়? আর সবচেয়ে বড় কথা, সে যদি আমাকে পছন্দ না করে, তবে ভেবে দেখেছিস কি ভাববে আমার ব্যাপারে? তো তাই বলে অনুভূতি নিজের মাঝে রাখতে রাখতে মরে যাবি নাকি? আর মেয়ে হয়েছিস বলে কি আগ বাড়িয়ে নিজের অনুভূতি প্রকাশ করে যাবে না? এটা কোথায় লেখা আছে? আমি পারবো না। আচ্ছা বল তো, তোদের মতো এত ইন্ট্রোভার্ট টাইপের মানুষের সমস্যা কি? একে তো নিজে থেকে কোনো কিছুই বলবি না, শেয়ার করবি না। নিজের সেলফ রেসপেক্ট আগে দেখবি, তারপর আবার কেটে কেটে অস্থির হবি। আমি আর কোনো কথা বলতে পারল না উপমা। ওপাশ থেকে কল কেটে দিয়েছে রিনি। আচ্ছা, মেয়েটা বুঝে না কেন যে সব কিছু এত সহজ? মেয়ে হয়ে কি করে নিজের অনুভূতি প্রকাশ করবে? যদি লোকটা তাকে অপমান করে, যদি তাকে রিজেক্ট করে দেয়, তখন তখন তো কি একটা বিশ্রী ব্যাপার হবে। তখন তো কখনো উপমা মুনতাসির ভাইয়ের চোখে চোখ মিলিয়ে তাকাতে পারবে না। আচ্ছা, সেই লোকের মনে কি একটু উপমার জন্য ফিলিংস নেই? কথাগুলো ভাবতে ভাবতে উপমা জানালার কাছে গিয়ে দাঁড়ালো। তার রুমটায় কোনো বারান্দা নেই। আছে এক পশ্চিম পাশে একটা জানালা। এই জানালার পাশে দাঁড়িয়ে সে নিজের মন খারাপ উপভোগ করে, অনেক কিছু ভাবে। উপমার এখনো মনে আছে যে কিভাবে মুনতাসির ভাই মিতি ও তাকে স্কুলে পৌঁছে দিত, কখনো মেলায় তো কখনো রেস্টুরেন্টে ঘুরতে নিয়ে যেত, পড়ার যে কোনো বিষয়ে হেল্প করত। মাঝে মাঝে তো উপমা ও মিতির পছন্দ মতো খাবার বানিয়ে খাওয়াতো। কি সুন্দর দিন ছিল। সবাইকে বলে বেড়াতো তার দুটো বোন, একটা মিতি ও একটা উপমা। উপমাও তাকে ভাই মেনে নিয়েছিল। কিন্তু কি হলো এরপর? তারপর তারপর তো ভাইয়া বাহিরে চলে গেল পড়াশোনার জন্য। কয়েক বছর পর সে দেশে এলো। লোকটার মাঝে তখন খুব বেশি পরিবর্তন চলে এসেছিল।
আগের তুলনায় আরও সুদর্শন হয়ে উঠেছিল। আবার এক বাড়িতে থাকা শুরু হলো। উপমার মনের ভিতর অদ্ভুত অনুভূতি এসে জমা হলো, কিন্তু আজ অবধি সেই লোকের ভাবনা উপমা জানতে পারল না। লোক কি আগের মতো তাকে বোনই ভাবে, নাকি তার মাঝে উপমার জন্য অন্যরকম অনুভূতি আছে, তা আর জানতে সক্ষম হলো না উপমা। বেশ কয়েকবার তো কয়েক ঘটনা ঘটলো, তাও তো কিছু বোঝা গেল না। যেমন এই তো বেশ কয়েকদিন আগে উপমা রান্না করতে গিয়ে হাত পুড়িয়ে ফেলে। লোকটা একবার শুধু একটা অয়েনমেন্ট দিয়ে গেল, আর কোনো খবর নিল না। একবার জিজ্ঞেসও করলো না যে কেমন আছে। সেই ঘটনারও আগে একবার টনসিল অপারেশন হয়েছিল উপমার, সেখানেও 2-3 বারের বেশি উপমার খোঁজ নেয়নি। সেই কথা তো বাদই, এই যে সেদিন রাত জেগে অ্যাসাইনমেন্ট করলো, সেদিন তো কাজের ব্যতীত কোনো কথা বলেনি, প্রয়োজন ছাড়া উপমার দিকে তাকায়নি। আচ্ছা, এই সে এত সব ঘটনা, তার উপর উপমা কিভাবে নিজে আগ বাড়িয়ে অনুভূতি প্রকাশ করবে? একটু বেশি সস্তা হয়ে যাবে না সে? আর বেশি কিছু ভাবলো না উপমা, গায়ে ওড়না জড়িয়ে চলে গেল মিতির রুমে। ঘড়ির কাঁটা তখন 12:25। মুনতাসির কাউকে কল দিল। বেশ কিছুক্ষণ পর ওপাশ থেকে কল রিসিভ হলো। শোনা গেল, এত রাতে ফোন দিলি? তোকে একটা খুশির খবর দেই। কি, উপমাকে নিজের মনের কথা বলেছিস নাকি? নাকি বিয়ে করে নিলি? অবশ্য বিয়ে করলে ঘর থেকে কল। আর কিছু বলতে পারলো না নাইম। মুনতাসির বলল, চুপ কর তুই। আসলে ভাই, ক্লিয়ার করে বল। মাঝরাতে আমার ঘুম কেড়ে নিয়ে এখন আসলে নকলে করিস না? আসলে আমি উপমাকে নিজের মনের কথা বলতে চাই, এবং সেটা কালকে, কারণ পরশু তার জন্মদিন। তাই কালকে রাত 12টায় তাকে নিজের মনের কথা বলবো। তাহলে তুই সঠিক সময় পেয়ে গেছিস। বলতে পারিস। যা বাবা, এবার তাহলে তোর বিয়েটা খাওয়া হবে। আরও বেশ কিছুক্ষণ কথা হলো দুজনের। কথা বলার শেষে ফোনটা বেড সাইড টেবিলে রেখে দিল মুনতাসির। বিছানায় আধশোয়া অবস্থায় কিছু ভাবতে শুরু করলো। আচ্ছা, মানুষ কি হঠাৎ করেই কারো প্রেমে পড়ে, নাকি মানুষটার সাথে থাকতে থাকতে তার আচরণে, কর্মে, তার হাসিতে আটকে যায়? মুনতাসির কিভাবে উপমার প্রেমে পড়লো? প্রেম থেকে সেটা কিভাবে উপমার প্রতি ভালোবাসা সৃষ্টি হলো? না, এত কঠিন প্রশ্নের উত্তর মুনতাসিরের কাছে নেই। এত জটিলতা সে আটকাতে চায় না। সে শুধু জানে মেয়েটাকে না দেখলে তার ভালো লাগে না, কেমন অস্থির অস্থির লাগে, কোনো কিছুতে মন বসে না। মেয়েটার একটু কিছু হলে ভেতর ভেতর সে ছটফট করে, অস্থির হয়ে যায়। আচ্ছা, মেয়েটা কি এত কিছু বুঝে? না, হয়তো বুঝে না। বুঝবে কি করে? মুনতাসির তো তার সামনে এমন কোনো আচরণই করে না, একদম স্বাভাবিক থাকে। এই যে সেদিন মেয়েটার হাত পড়লো, সেদিন তো মুনতাসিরের ভেতর পুড়েছে, কেমন অস্থির হয়ে উঠেছিল সে। কিন্তু একবার জিজ্ঞেস করার পর আর খোঁজ নেওয়া হয়ে ওঠেনি। তো কি হয়েছে? গভীর রাতে একবার হলেও মেয়েটার রুমে গিয়ে মেয়েটার হাতে ঠোঁট ছুঁয়ে দিত, মন ভরে তাকিয়ে মেয়েটাকে দেখতো। আবার যখন টনসিল অপারেশন হলো, তখন যে কত রাত মেয়েটার রুমের সোফায় বসে ঘুমিয়েছে তার তো হিসেব নেই। কেমন সে নিজের বাড়িতে চুপি চুপি চলতো, তবে বলতে হবে মেয়েটা বড্ড ঘুম কাতরে। গভীর ঘুমে তলিয়ে গেলে আশেপাশে কি হচ্ছে তা আর টের পায় না। সেই স্বাদ তো হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক খেত বলে বেশ গভীর ঘুমে আচ্ছন্ন থাকতো। তবে এটা ঠিক যে রাতের বেলা কারো রুমে যাওয়া ঠিক না, বিশেষ করে মেয়েদের রুমে। কিন্তু কি করবে সে? মনের কাছে তো আর এত কিছু চলে না। কি করবে সে? ইন্ট্রোভার্ট বলে কথা, সে তো আর সরাসরি কিছু জিজ্ঞাসা করতে পারতো না। এতে যেমন সে ভালোবাসার মানুষকে দেখে নিজের চোখের শান্তি অনুভব করতো, সেই সাথে সোফায় ঘুমানোর ফল হিসেবে এমন ঘাড় ব্যথা হলো যে এখন পর্যন্ত থেকে গেল। সবচেয়ে বড় বিষয়, এগুলো কেউ জানে না। ব্যাপারটা আসলেই অন্যরকম, তাই না? কথাগুলো ভেবে হেসে উঠল মুনতাসির। কি সব পাগলামো সে করেছে! কিন্তু একবার উপমাকে মনের কথা বলে ফেললে, উপমার মনের কথা জেনে নিলে হয়তো এমন কাজ আর করতে হবে না। চুপি চুপি মেয়েটাকে দেখতে হবে না, আড়ালে আবডালে মেয়েটাকে পর্যবেক্ষণ করতে হবে না। কিন্তু প্রশ্ন একটাই, উপমা যদি ব্যাপারটা অনুভবে নেয়? না, বেশি ভাবা যাবে না। বেশি ভাবতে গেলে দেখা যাবে আমও যাবে, হাঁটিও যাবে। তপ্ত নিঃশ্বাস ফেলে মুনতাসির মিনমিন করে বলল, আড়ালে আবডালে তুমি থেকে যাবে হাজীবন নির্ফতে। একবার তোমায় আমার করে পাই, রাখবো তোমায় হৃদয় কুঠুরে সযত্নে। কি করছো উপমা আপু? মিতির প্রশ্নে চোখ তুলে তাকায় মিতির দিকে। হাতে থাকা ফোনটা বিছানায় রেখে আধশোয়া অবস্থায় বলে, তেমন কিছুই না। তুই কলেজে যাসনি হুম। কেন? তোমায় দেখতে আসবে এই খুশিতে। তুই খুব খুশি বুঝি?
খুশি হব না কেন? তুমি আমার বড় বোন, সে হিসেবে যদি তোমার বিয়ে ঠিক হয় তখন তো আমি সেই লেভেলের মজা করতে পারবো। হুম। মিতি দেখলো আজ কেমন যেন একটু মন মরা হয়ে আছে উপমা, তাই উপমার গালে হাত রেখে বলল, তোমার মন খারাপ কেন? বিয়ে হয়ে গেলে তো তোদের সাথে আর থাকা হবে না। অনেক বেশি ভালোবাসো বুঝি আমাদের? নিজের থেকেও বেশি। আচ্ছা, মন খারাপ করবে না একদম। তুমি মন খারাপ করলে আমার ভালো লাগে না। তুমি কি ড্রেস পরবে তা ঠিক করেছো? হুম, পরে করব। আচ্ছা, আমি নিচে যাই। হুম। মিতি চলে গেল। উপমা নিজেকে সামলে নেওয়ার বৃথা চেষ্টা করলো। আচ্ছা, আজ যদি তার বিয়ে ঠিক হয়ে যায় অথবা বিয়ে হয়ে যায়, না এটা তো সম্ভব না। দেখতে আসলে কি বিয়ে ঠিক হয় নাকি? কিন্তু দাদুর কাছ থেকে তো শুনেছে দাদুর বিয়ে হয়েছে দেখতে আসার দিন। আর যদি তারও বিয়ে হয়ে যায়? না, আর কিছু ভাবলো না উপমা, নিজের মনকে শক্ত করলো। তবুও চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো। জানালার পাশে দাঁড়িয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, এই কেমন ব্যথা হচ্ছে আমার হৃদয়ে মুনতাসির ভাই। মনে হচ্ছে ক্ষণে ক্ষণে আপনাকে আমি হারিয়ে ফেলছি। আদেও কি আপনাকে পাবো আমি, নাকি আপনার ছায়াও নিষিদ্ধ হবে আমার জন্য? তুমি আকাশের বুকে বিশালতার উপমা, তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা। আমি তোমাকে গড়ি ভেঙে চুরে শতবার, রয়েছে তুমি বহু দূরে। মুহূর্তেই থেমে গেল মুনতাসির। এই তো গোধূলির বেলা, আকাশ লাল হয়ে আছে, সূর্য অস্ত যাবে যাবে ভাব। তবে আজ একটু বেশি লাল হয়ে আছে আকাশ। হয়তো রাতে বৃষ্টি হবে, তবে বলতে হবে আজ আকাশ এই অন্য রকমের সাজে সজ্জিত হয়েছে। এই সময়ে উপমা পাশে হলে হয়তো এত সুন্দর সিন উপভোগ করা যেত দারুণভাবে, কিন্তু সাথে নেই। আছে, আছে মুনতাসিরের মনে, হৃদয়ে। তাই তো মেয়েটার কথা ভেবে 2 লাইন গান ধরেছিল মুনতাসির, কিন্তু রুমে কারো উপস্থিতি পেয়ে চুপ হয়ে গেল সে। পেছন থেকে শুনতে পেল, চমৎকার, তুমি আকাশের বুকে বিশালতার উপমা। ওয়া কিয়া সিন হে। গান আর তুই। মেয়েটা কিন্তু বড্ড বাজেভাবে তোকে তার মায়ায় ফেলেছে। মুনতাসির কিছু বলল না, মুচকি হাসলো। নাইম মুনতাসিরকে খোঁচা দিয়ে বলল, বন্ধু দেখি মুচকি মুচকি হাসছে, ব্যাপার কি? তুই বুঝি জানিস না আমাকে খোঁজাচ্ছিস যে? তোর মুখ থেকে শুনতে চাই। কি শুনতে চাস তুই? তোর নষ্ট থিং থিং। চুপ করবি তুই? খানিকটা গম্ভীর কণ্ঠে বলল মুনতাসির, কিন্তু নাইম থামার নাম তো নিলই না, উল্টো দাঁত কেলিয়ে বলল, তুই এমনভাবে হাসছিস, এই হাসি থেকে যে কেউ বলে দিবে তোর মাথায় উল্টোপাল্টা কিছু ঘুরছে। ফালতু কথা। উচিত কথা সবার কাছেই আলতু ফালতু লাগে। আর তুই যে কি সেটা তো আমি জানি। তোর মনে যে লাড্ডু ফুটছে তা কিন্তু আমি জানি। কি জানিস তুই? ভ্রু কুচকে বলল মুনতাসির। নাইম খানিকটা ভাব নিয়ে বলল, এই যে তুই বিয়ে না হতেই বাসর রাতে চিন্তা করছিস। তুমি কি ভালো হবে না মাসুদ? আমি একটা মাসুম বাচ্চা, আমি কি এত কিছু বুঝি নাকি? আমাকে এমনভাবে বলতে তোমার একটুও বিবেকে বাধে নাই? নাটক কম করো ফিও। লজ্জা দিচ্ছিস কেন? আগে তুই শুরু করেছিস। তুই লজ্জা পাচ্ছিস বলেই লজ্জা দিয়েছি। আর কিছু বলার আছে? তো কিভাবে প্রপোজ করবি? সেটা তো আমি তোর থেকে জানতে চাই। আমার তো সেগুলো সম্পর্কে কোনো আইডিয়া নেই, সেই জন্যই তো তোকে অফিসে ডেকেছি। তোর নিজের বন্ধু নাই? তুই জানিস আমি এগুলোতে ভীষণ কাঁচা। আচ্ছা, শুধু তোকে বেসিক কিছু আইডিয়া দেই, কিন্তু মনের ভাব তুই নিজের মতো প্রকাশ করবি। আচ্ছা, যদি হিতে বিপরীত হয়? আগেই নেগেটিভ চিন্তা কেন করিস? কিছু হবে না। আর পরে দেখবি তোর এই হিতে বিপরীত করতে করতে সে তোকে তার বাচ্চার মামা বানিয়ে ফেলেছে। তুই বাবা হওয়ার বদলে মামা হয়ে যাবি। রাবিশ, কথা বলবে না। আপনি দয়া করে উত্তেজিত হবেন না। এভাবে বলিস না। আই এম জাস্ট কিডিং। বেশ কিছুক্ষণ কথা বলল দুজনে। নাইম বেরিয়ে গেল মুনতাসিরের কেবিন থেকে। মুনতাসির বেশ কিছুক্ষণ কাজ করে রওনা হলো বাড়ির পথে। ছেলেপক্ষ চলে এসেছে বেশ কিছুক্ষণ হলো। দুপক্ষের বেশ কিছুক্ষণ কথাও হয়েছে। ছেলে ভার্সিটির টিচার, বেশ ভালো, আর্থিক অবস্থাও বেশ ভালো। খোঁজ খবর নিয়ে পরিবারের সম্পর্কেও ভালো রিপোর্ট পাওয়া গিয়েছে। এই তো কিছুক্ষণ আগে উপমা ও ছেলেকে আলাদা ঘরে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে। উপমা তো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। এতটা পরিমাণ নার্ভাস আগে কখনোই লাগেনি। উপমাকে নিশ্চুপ বসে থাকতে দেখে সেই যুবক বলল, আপনি কি অস্বস্তি ফিল করছেন উপমা? দেখুন রুল অ্যাকশন, ইজি হওয়ার ট্রাই করুন।
উপমা কিছু বলল না। সেই লোক আবার বলল, উপমা, আপনার চোখ কিন্তু ভীষণ সুন্দর। উপমা অবাক হলো, চোখ তুলে তাকালো। লোকটাকে দেখে মনে হচ্ছে খুব ডিসেন্ট, কিন্তু লোকটার কথা একটু ভালো লাগলো না উপমার। দৃষ্টি ঘুরিয়ে দিল সে। সেই লোক আবার বলল, আপনি কিন্তু বড্ড চুপচাপ স্বভাবের। উপমা এবারও কিছু বলল না। সেই লোক আরো কিছু কথা বলল। উপমা শুধু হু হা করলো। সেই লোক চলে গেল নিচে। এই যে এখন উপমা তার রুমে বসে মনে মনে দোয়া করছে যেন তারা দ্রুত চলে যায় এবং সকল কাহিনী এখানেই শেষ হয়। কিন্তু মুহূর্তেই দরজা খোলার শব্দ কানে আসে। উপমা সেদিকে তাকায়। মোর্শেদা বেগম এসেছেন, হাতে যেন কিসের প্যাকেট। উপমা কিছু বলে না। মোর্শেদা বেগম সেই প্যাকেট উপমার দিকে এগিয়ে দিয়ে বলে, এটার ভিতরে শাড়ি আছে, তুমি তৈরি হয়ে নাও, তোমার বিয়ের দিন ধার্য করা হয়েছে আজ। কাজী সাহেব যে কোনো মুহূর্তে চলে আসবেন। উপমা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারে না। বেশ বড় একটা ধাক্কা খায় সে। মামির কথা বোঝার চেষ্টা চালায়, নিজের মনকে শান্ত করতে আমতা আমতা করে বলে, আমার বিয়ে? মামি, আপনি কি বলছেন এসব? বিচলিত কণ্ঠে বলল উপমা। মোর্শেদা বেগম বলেন, তুমি যা শুনতে পাচ্ছ আমিও তাই বলছি। মামি এমন হুট করে? কেন, কোনো সমস্যা? আসলে এবার মোর্শেদা বেগম বিছানায় হেলান দিয়ে বসলেন। উপমা তার কথা শেষ করতে পারল না। উপমা টলমল চোখে তার দিকে তাকিয়ে রইল। মোর্শেদা বেগম বললেন, জানো মা, জীবন খুব সুন্দর যদি তুমি মানিয়ে নিতে পারো এবং মেনে নিতে পারো। যদিও সব সময় মেনে নেওয়া যায় না, তবে যারা তোমাকে ভালোবাসে তাদের কথা ভেবে এবং নিজের কথা চিন্তা করে একটু মেনে নিলে ক্ষতি নেই। আমি হলক করে বলতে পারি, একটু আস্থা রেখেই দেখো, তুমি ইনশাল্লাহ ভালো কিছু পাবে। আর আমরা তো সবসময় বেঁচে থাকবো না, আজ না কাল সবাইকে চলে যেতে হবে। আর মেয়েদের আসল ঠিকানা তার শ্বশুর বাড়ি, এবং দেখা যাবে তুমিও সবসময় এই বাসায় থাকতে পারবে না। সমাজ বলেও একটা কথা আছে, তাই না? সমাজে সবার থিঙ্কিং তো আর ভালো না, সবার মুখ ধরেও রাখা যায় না। আবার বিয়ের জন্য তুমি উপযুক্ত, সেই সাথে তোমার জন্য যোগ্য ছেলেও পেয়েছি। এই জন্যই আমরা তোমার বিয়ে ঠিক করেছি। আশা করছি তুমি বুঝতে পারছো। জানো মা, জানো তোমার মা ছিল ভীষণ ভালো মানুষ। আমি জীবনে এত মানুষ দেখেছি, কিন্তু তার মতো মানুষ গুটি কয়েক দেখেছি। সে ছিল খুব বেশি সহজ সরল, মন ছিল পরিষ্কার, নিয়ত ছিল পানির মতো স্বচ্ছ, ছিল না কোনো হিংসা বিদ্বেষ। জানো, আমি যখন বাসার বউ হয়ে আসি তখন তোমার মা আমাকে সবকিছু আস্তে আস্তে বুঝিয়ে দিয়েছে। রান্নার রও পারতাম না, কিভাবে কোনো কাজ করতে হয় তাও পারতাম না। ধীর গতিতে তোমার মায়ের সাথে থাকতে থাকতে শিখে নিয়েছিলাম। তার সবচেয়ে বড় সৌন্দর্যের দিক কি জানো? সে খুব সুন্দর করে মানুষকে আপন করে নিত। আমার খুব খেয়াল রাখতো সে। আমার যখন মুনতাসির পেটে, ঠিক তখন থেকে আমার বাবু হওয়ার পরও তার বিয়ের আগ বছর পর্যন্ত সে খুব করেছে আমার জন্য। মুনতাসিরকে তো বেশ আদর করতো। তার ঋণ আমি কখনো পরিশোধ করতে পারবো না। তাই তোমাকে একজন ভালো মানুষের হাতে তুলে দিতে চাচ্ছি। তোমার মায়ের ঋণ শোধ করার বৃথা চেষ্টা চালাচ্ছি। উপমা মাথা এপাশ ওপাশ করলো, মানে কোনো আপত্তি নেই। উপমা কি করে বলবে সে এই বিয়ে করতে চায় না? ঘোর আপত্তি আছে তার। সে কিভাবে বলবে মুনতাসিরকে সে নিজের থেকেও ভালোবাসে? মুনতাসির ছাড়া অন্য কাউকে সে কল্পনাও করতে পারে না। উপমা ছলো ছলো নয়নে মোর্শেদা বেগমের দিকে তাকিয়ে রইল। মোর্শেদা বেগম উপমার দিকে তাকিয়ে বলেন, আরে কান্না করছো কেন? তুমি তো আর দূরে যাচ্ছ না। আর শোনো, কয়েকদিন পর আমি মুনতাসিরকেও বিয়ে করিয়ে দিব। লাল টুকটুকে মন সুন্দর লম্বা চুলওয়ালা একদম মুনতাসিরের জন্য তার যোগ্য মেয়ে নিয়ে আসবে। তোমার বিয়ের পরই তাকে ধরবো। তুমি তো এই বাড়ির মেয়ে, যখন মন চায় চলে আসবে। এখন রেডি হয়ে নাও। মোর্শেদা বেগম চলে যেতেই রিনি উপমার রুমে প্রবেশ করলো। দরজার আড়ালে দাঁড়িয়ে ছিল সে। রিনি উপমার কাছে এগিয়ে এলো। উপমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। মনে হচ্ছে বুকের ভিতর কেউ ইচ্ছে মতো ছুরি চালাচ্ছে। হাত পা কেমন অবশ হয়ে আসছে। রিনি উপমার দিকে পানি ধরল। উপমা থম মেরে বসে রইল। আজ মোর্শেদা বেগম যা বলে গেলেন তার অর্থ গভীর, বেশ গভীর। আকার ইঙ্গিতে তিনি অনেক কিছু বলে গেলেন। আসলেই যার বাবা মা নেই তার মতো অসহায় কেউ নেই, তার মতো একা দুনিয়াতে কেউ নেই। উপমা কথাগুলো ভেবে চুপ হয়ে রইল। রিনি উপমার হাত ধরে বলল, তুই নিজেকে শক্ত করবুন, এভাবে ভেঙে পড়িস না। তুই এভাবে কান্না করিস না ইয়ার। রিনি, সৃষ্টিকর্তা কেন আমাকে ধবধবে সাদা রং দিলেন না? কেন আমাকে খাটো করে তৈরি করলেন? কি বলছিস তুই? তুই যেভাবে আছিস ঠিক আছিস? একদম ঠিক নেই। ঠিক থাকলে হয়তো ভালোবাসার মানুষকে কাছে পেতাম, তাকে হারাতে হতো না।
কী সব বলছিস তুই? এই যে দেখ, আমি আম্মুর মতো শ্যামবর্ণ পেয়েছি, আম্মুর মতো খাটো হয়েছি, কিন্তু আমি কি করব বল? রিনি উপমার চোখের জল মুছে দিল। মেয়েটার গালে হাত রেখে বলল, কি উল্টোপাল্টা কথা বলছিস? তুই যেমন আছিস একদম পারফেক্ট আছিস। জানিস, আজ আমি সুন্দর থাকলে হয়তো মামি আমাকে ছেলের বউ হিসেবে গ্রহণ করতো। আমার বাবা থাকলে, বাবার বাড়ির অবস্থান সেরকম হলে আমি আমার ভালোবাসার মানুষকে কাছে পেতাম। তোকে এগুলো কে বললো? ওরা তো কেউ জানে না যে তুই মুনতাসির ভাইকে ভালোবাসিস। তোর কি মামিকে বোকা মনে হয়? তিনি কেন আমার বিয়ে নিয়ে এত তাড়াহুড়ো করছে? উনি বুঝতে পেরেছেন বলেই হয়তো আমাকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে চাইছেন। একটু থেমে আবার উপমা বলল, জানিস, মানুষ বলে সৌন্দর্য ম্যাটার করে না, গুণ, ব্যবহার, আচার আচরণ হলো মুখ্য। কিন্তু এগুলো সব মিথ্যা কথা। এগুলো সব গল্পের চলে, উপন্যাসে চলে, এগুলো শুধু নাটক, উপন্যাসে, কবিতাতে চলে। কিন্তু বাস্তবে মানুষ সৌন্দর্যকে প্রাধান্য দেয়। মুখে গুণ, আদব কায়দা বলে ফেনা তুলে নিলেও মনে মনে ওই যে সুন্দর কাউকেই খোঁজে। জানিস, বিয়ের ক্ষেত্রে মেয়েদের 3টে জিনিস আজকাল বেশি দেখা হয়। প্রথমত, মেয়ে সুন্দর হতে হবে, মেয়ের বাবা জীবিত হতে হবে এবং অন্যান্য বাবার অনেক টাকা থাকতে হবে। তারপর যেই মেয়ে বিয়ের ক্ষেত্রে যোগ্য পাত্রী, তবে মুখ্য বিষয় হলো মেয়েকে সুন্দর হতে হবে। আবার সৌন্দর্যের পর খুঁজে রূপগুণ, মানে তাদের সব দিক দিয়ে পারফেক্ট লাগবে। একটা মানুষকে আদৌ সব দিক দিয়ে পারফেক্ট হয়? আচ্ছা, আমরা যারা সুন্দর না তাদের কি দোষ? আমরা কি নিজে এমন তৈরি হয়েছি নাকি? সবাইকেই তো সৃষ্টিকর্তা নিজের ভালোবাসা দিয়ে তৈরি করেছেন, কেউ তো একা একা তৈরি হয়নি। কিন্তু কেন বারবার সৌন্দর্য মুখ্য বিষয় হয়ে দাঁড়ায়? জানিস, মেয়ের বাবা জীবিত না থাকলে কেউ কেউ তো এটাও বলে এই বিয়েতে আগানোর প্রয়োজন নেই, মেয়ের বাবা নেই। আচ্ছা, সমস্যাটা কোথায়? কেন আমরা ভুলে যাই সবকিছু সৃষ্টিকর্তার হাতে? কেন আমরা বারবার সৌন্দর্যের কাছে হেরে যাই? হেরে যাই বাবা না থাকার কারণে, হেরে যায় বাবার সম্পদের কাছে। মানুষ মূলত কি চায়? রিনি কিছু বলতে পারল না। কি বলা উচিত তাও জানা নেই। মেয়েটাকে কি বলে সান্ত্বনা দিবে তাও সে জানে না। মুহূর্তে নিচ থেকে আবার ডেকে পাঠানো হলো। উপমাকে তৈরি করে নিচে নিয়ে যাওয়া হলো। মুনতাসির আজ বেশ খুশি। খুশিতে কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। মনের মধ্যে কেমন যেন করছে। উফ, অদ্ভুত রকমের ভালো লাগা তো কাজ করছে, সেই সাথে খুব বেশি নার্ভাস লাগছে। একবার মনে হচ্ছে খুশিতে নাচতে, আর একবার মনে হচ্ছে না, আগে মনের কথা বলা হোক তারপর সব। মুনতাসির গাড়ি ড্রাইভিং করতে করতে এক জায়গায় পার্ক করলো। পকেট থেকে ফোন বের করে গ্যালারিতে গেল। উপমার ছবি বের করে তাকিয়ে রইল। ছবিতে সেই মুচকি হাসি। এবার যেন মুনতাসিরের গাল গরম হয়ে যাচ্ছে। আচ্ছা, সে কি লজ্জা পাচ্ছে? অবশ্যই লজ্জা পেলে সমস্যা কি? ছেলেদের লজ্জা পাওয়া যাবে না এটা কোথাও লেখা আছে? মুনতাসির এবার উপমার ছবিতে চুমু খেলো। পাশের সিটে তাকিয়ে হাসলো। এই যে পাশের সিটে রাখা আছে গোলাপের তোড়া, কয়েক রকমের চকলেট বক্স, একটা স্বর্ণের রিং, এক বক্স ভর্তি স্কার্ফ, লাল টকটকে শাড়ি, আরও বেশ কিছু জিনিস। এই যে এত কিছু নিয়েছে, সে সেগুলো কিভাবে দিবে তা নিয়েও কনফিউজড। কিন্তু আজ যে করেই হোক সে মনের কথা বলবে। আচ্ছা, প্রেমে পড়লে বুঝি মানুষ এমন উটকো কাজ করতে দুইবার ভাবে না? এই লোকটা তো জীবনে ভাবেও নি এত কিছু করতে হবে, কিন্তু কি করার? ভালোবাসার মানুষের জন্য শুধু এতটুকু নয়, জান পর্যন্ত দেয়া সম্ভব। মুনতাসির এবার গোলাপ ফুলের তোড়া হাতে নিল। এই তোড়াটা যে নিয়েছে তা হলো 2য় নাম্বার তোড়া। প্রথমে এক দোকানের থেকে ফুলের তোড়া কিনে গাড়ির ভিতর রাখতে যেতে অসাবধানতায় ঠাস করে হাত থেকে পড়ে গেল। পড়লো তো পড়লো, ময়লার পানিতে পড়লো। ভীষণ মন খারাপ হলো মুনতাসিরের। কিন্তু কি আর করার? আবার ফুলের তোড়া কিনে যেই না গাড়ি চালানো শুরু করলো, মুহূর্তে যেন বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি এতটাই বেড়ে গিয়েছে যে এখন ড্রাইভ করা উচিত হবে না। বৃষ্টির জন্য সামনে কিছুই দেখা যাচ্ছে না। ধুর, আজকে একটার পর একটা আছেই। প্রথমে ফুলের তোড়া নষ্ট হলো, এখন বৃষ্টি। চেয়েছিল আজ বাসায় দ্রুত পৌঁছে যেতে, কিন্তু তা আর হলো কোথায়? তাই তো গাড়ির ভিতর বসে বসে অপেক্ষার প্রহর গুনছে সে। কথাগুলো ভাবতে ভাবতে মুনতাসির উপমার ছবিতে আবার চুমু খেলো। মিনমিন করে বলল, অপেক্ষার পর শেষ হোক দ্রুত গতিতে, তুমি আমার হয়ে যাও মুহূর্তের মাঝে। এক আকাশ সমপরিমাণ তোমায় ভালোবাসি। তুমি হাতটা শক্ত করে ধরে বলবে, হাসি তো আমি আপনার কাছাকাছি। এসব কি হচ্ছে মা? সবেমাত্র বাড়ির সদর দরজা দিয়ে প্রবেশ করে কিছুটা অবাক হলো সে। বসার রুমে বেশ কয়েকজন মানুষজন দেখা যাচ্ছে, তবে মানুষগুলো মুনতাসির চিনে যা, তাদের কোথাও দেখেছে বলেও মনে হয় না। সেই সাথে মনে হচ্ছে বাড়িতে কোনো উৎসব চলছে।
কিন্তু হচ্ছেটা কি? ভ্রুজোড়া কুচকে মুনতাসির বসার ঘরে ভালো করে চোখ বুলিয়ে নেয়, কোনো কিছু বুঝতে সক্ষম হয় না হচ্ছেটা কি এখানে। তবে চোখে পড়ল সোফায় বসে থাকা উপমার দিকে। এর মাঝে মায়ের দেখা মিলল। মুনতাসির মায়ের দিকে একবার তাকিয়ে সোফায় বসা উপমার দিকে তাকালো। বেশ আশ্চর্য হলো সে, মুখশ্রী পাল্টে গেল, ঠোঁটের হাসি মিলিয়ে গেল, কপালে চিন্তার ছাপ ফুটে উঠল। মস্তিষ্কে বেশ কয়েকটা প্রশ্ন ঘুরপাক খেল। মেয়েটাকে বউয়ের মতো কেন সাজানো হয়েছে? চোখের নিচে কাজল ও সযত্নে লেপ্টে আছে, পাশে এক যুবক বসে আছে। কেন? এসবের মানে কি? হঠাৎ করে এসব কি? সকালেও তো সব ঠিকঠাক ছিল। তবে কি? না না, এমনটা তো হতে পারে না। উপমাকে হারাতে পারে না মুনতাসির। মুনতাসির অবাক নয়নে মায়ের দিকে তাকালো। কি বলবে ভেবে পেল না। মোর্শেদা বেগম কেউ একজনকে উদ্দেশ্য করে বললেন, আমার ছেলে মুনতাসির ভূঁইয়া। সেই মধ্যবয়স্ক মহিলা মুনতাসিরের দিকে তাকিয়ে একটা হাসি দিল। মুনতাসির সালাম দিয়ে মায়ের হাত টেনে ধরে মায়ের রুমে নিয়ে গেল। খানিকটা গম্ভীর কণ্ঠে বলল, এসব কি হচ্ছে মা? কে উনি? আর উপমা কেন বসে আছে? কেন? উনি উপমার শাশুড়ি, আর বউ তো বউ সেজেই থাকবে। উপমা বউ, তাই বউ সেজে আছে। মুনতাসির নিজের কানকে বিশ্বাস করতে পারল না, অবাক হয়ে বলল, বিয়ে? কিসের বিয়ে? কী সব বলছো তুমি মা? আরে এত উত্তেজিত হয়ে যাচ্ছ কেন? মা তুমি ঠিক করে বলো, কী সব বলছো তুমি? উপমাকে তো আজ না হয় কাল বিয়ে দিতেই হতো, তাই ভালো ছেলে পেয়েছি হাতছাড়া করার কোনো তো মানে হয় না। মোর্শেদা বেগমের কথা শুনে মুনতাসির হাত মুষ্টিবদ্ধ করল, নিজেকে শান্ত রাখার চেষ্টা চালিয়ে বলল, হুট করে কীভাবে বিয়ে হয় মা? আমাকে তো কিছু জানালেন না। এসব কিন্তু ভালো হয়নি মা, এটা ঠিক হয় খুব বাজে হয়েছে। মোর্শেদা বেগম ছেলের কথায় অবাক হন, ভ্রুকুচকে বলেন, আরে বাবা, তুমি এমন রেগে যাচ্ছ কেন? তারা আগেই উপমাকে পছন্দ করেছিল আর আজ দেখতে আসবে বলেছিল, কিন্তু উপমাকে তাদের বাস্তবে বেশ পছন্দ হয়, তাই একদম বিয়ে পড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তাছাড়া কয়েকদিনের মধ্যে ছেলে বিদেশে চলে যাবে, তাই এত তাড়াহুড়া। তবে বিশ্বাস করো, ছেলে খুব ভালো। তুমি কীভাবে জানলে ছেলে খুব ভালো? মা কেন এমন করলে তুমি? বিয়ে কি ছেলে খেলে নাকি যে হুট করে দিয়ে দিলে? তোর সমস্যা কোথায়, যেখানে উপমা নিজেই রাজি হয়েছে? উপমা রাজি হয়েছে? উপমা তোমাকে বলেছে যে সে বিয়ের জন্য রাজি? তা নয় তো কি? আমি কি তাকে ধরে বেঁধে বিয়ে দিচ্ছি নাকি? বিয়ে কি ধরে বেঁধে দেওয়া যায় নাকি? তুমি সত্যি বলছো মা? উপমা সত্যি রাজি? বাবা, সে রাজি বলেই তো বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুনতাসির আর কোনো কথা বলল না, মায়ের পাশ কাটিয়ে নিজের রুমে চলে গেল। মুনতাসিরকে দেখে উপমা ধৈর্যের বাঁধ ভেঙে গেল, ঠোঁট অনবরত কাঁপতে লাগলো, ভেতরটা ফেটে যাচ্ছে, চোখের জলগুলো বাধা না মেনে গাল গড়িয়ে পড়ল। উপমার এই অবস্থা দেখে রিনি উপমার দিকে পানির গ্লাস এগিয়ে দিল। উপমা নিল না। দাদু এগিয়ে এসে উপমার হাত শক্ত করে ধরল। উপমা কান্নারত অবস্থায় বলল, আমি ঘরে যাব দাদু। আয়েশা খাতুন কী করবেন বুঝে উঠতে পারলেন না। ভাবলেন মেয়েরা তো এমন করে কাঁদেই, কেই বা চাইবে আপনজন ছেড়ে চলে যেতে। হয়তো তাই উপমাও কেঁদে চলেছে। কিন্তু হায় আফসোস, কেউ যদি একটু উপমার ভেতর দেখত, হৃদয়ের রক্তক্ষরণ দেখত, ভেতরকার হাহাকার দেখত, কেউ একবার দেখত কেমন করে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে মেয়েটা, কেমন অসহায় হয়ে যাচ্ছে মেয়েটা। মেয়েটার যে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে সেই কথা যদি বুঝতো কেউ। কিন্তু না, এত কিছু আশা করা বোকামি। যার মা নেই, তার দুনিয়াতে কেউ নেই, তাকে বোঝার মতো কেউ নেই। মোর্শেদা বেগম কোনো মতে ছেলে পক্ষকে বুঝিয়ে উপমাকে তার রুমে নিয়ে গেল। উপমাকে রুমে বসিয়ে দিয়ে তিনি উপমার মাথায় হাত রাখলেন, উপমার কপালে চুমু খেলেন, উপমার হাত শক্ত করে ধরে বললেন, সখী, তুই নিজের এই অবস্থা করলে কি হবে? তুই এমন করছিস কেন? তুই তো আমাদের একেবারে ছেড়ে যাচ্ছিস না। তুই এমন মন খারাপ করলে আমাদের কি হবে সখী? দাদু আমি আর কিছু বলতে পারল না উপমা। কিছু বলার আগেই চোখে যে জল চলে আসছে, কথা বলার আগে দাঁতে দাঁত বাড়ি খাচ্ছে। আয়েশা বেগম উপমার হাতে চুমু খেয়ে আস্তে শান্ত হতে বললেন, এই সময় নিচে যাওয়া উচিত। মেহমানদের তো আর এভাবে এক রেখে এভাবে বসে থাকা উচিত না। রিনিকে উপমার পাশে বসিয়ে গেলেন, কিন্তু উপমার অনুরোধে রিনিও রুম থেকে বেরিয়ে গেল। আয়েশা বেগম ও রিনি চলে যেতেই উপমা ডুকরে কেঁদে উঠল। কোনো শব্দ হলো না,
নীরবে ভেতর কাঁপিয়ে মেয়েটা কেঁদে উঠল। ঠোঁট কামড়ে কান্না থামানোর চেষ্টা করলো। দু হাতে মুখ ঢেকে হাঁটুতে মুখ গুজে কেঁদে উঠল আবারও। ঠিক যতবার কান্না থামানোর চেষ্টা করছে ঠিক ততবারই কেঁদেই চলেছে মেয়েটা। আচ্ছা, যার মা নেই তার কি দুনিয়াতে কেউ নেই? থাকলে বুঝি তাকে এভাবে কষ্ট পেতে হতো? না, মা থাকলে বোধহয় আর কিছু না পারলেও তাকে সান্ত্বনা দিত, মাথায় হাত বুলিয়ে দিত। উপমা বেডসাইড টেবিল থেকে বাবা মায়ের ছবি নিয়ে জড়িয়ে ধরল বুকে। হাহাকার করছে খুব করে বুকটা আজ। বাবা মায়ের সঙ্গ চাইছে বড্ড বেশি। উপমার চোখ দিয়ে গড়িয়ে পড়া জল এবার সেই ছবিতে পড়ল। কান্নারত অবস্থায় উপমা নিজের বিছানায় হেলান দিল। চোখে শুধু ভেসে উঠছে কাবির নামায় সিগনেচার করার দৃশ্যটুকু। ইস, বুকটা ফেটে যাচ্ছে উপমার। চোখের জল চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল। উপমা এবার উঠে বসল। ছোট ছোট কদম দিয়ে আলমারির কাছে এগিয়ে গেল। আলমারির ভেতর থেকে একটা ছবির ফ্রেম বের করলো। মুনতাসিরের ছবি। কালো পাঞ্জাবি পরার ফলে বেশ সুন্দর লাগছে তাকে। ছবিটা উপমা চুরি করে তুলেছিল। ছবিটা ফ্রেমবন্দিও করেছিল এবং যত্ন করে রেখে দিয়েছিল। কতবার যে এই ছবিতে চুমু খেয়েছে উপমা তার হিসাব দেওয়া সম্ভব নয়। আজও কম্পনরত ঠোঁট ছুঁয়ে দিল সেই ছবিকে, হাত বুলিয়ে দিল ছবিটাতে। চোখের জল টুপ করে সেই ছবিতে পড়ল। উপমা আবার কেঁদে উঠল। নিজেকে আড়াল করে রাখা মেয়েটা আজ নিজের কাছেই হেরে গেছে, ভীষণ বাজেভাবে হেরে গেছে। উপমা কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলল, মাটিতে বসে পড়ল। মুনতাসিরের ছবি বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল, নীরবে আপনাকে ভালোবেসেছি বলেই কি আজ নীরবে আপনার থেকে দূরে চলে গেলাম? স্বপ্নে আপনি আমার ছিলেন বলেই কি বাস্তবে আপনি আমার জন্য নিষিদ্ধ হলেন? আমার ভালোবাসায় কমতি ছিল বলেই কি আপনারও আমার মাঝে এক আকাশ সমপরিমাণ দূরত্ব তৈরি হলো? উহুম, আসলে আমি ভুলে গিয়েছিলাম যে একপাক্ষিক ভালোবাসাগুলো আজীবন অপূর্ণ থেকে যায়। একপাক্ষিক ভালোবাসাগুলো গল্পে সুন্দর, একপাক্ষিক ভালোবাসাগুলো স্বপ্নে সুন্দর, বাস্তবে বা গল্প কিংবা উপন্যাসে এগুলো দুঃখের চাদরে মোড়ানো। নিজের ঘরে ডিভানের ওপর এক হাত কপালে দিয়ে বসে আছে মুনতাসির। বুকে নেই কোনো উত্তেজনা, না আছে ঠোঁটে কোনো হাসি। আচ্ছা, এত কিছু দেখে আঘাতটা কোথায় লাগলো মুনতাসিরের? বুকে, না মাথায়, না মনে? এই বুকে কেমন চিনচিন ব্যথা করছে। মস্তিষ্ক কাজ করছে না, শূন্য শূন্য মনে হচ্ছে। আচ্ছা, উপমা কি সত্যি সত্যি রাজি হয়েছিল? মেয়েটা এত তাড়াতাড়ি বিয়ের জন্য রাজি হয়ে গেল? হুট করে কি বিয়ে হয়? মেয়েরা কি হুট করেই বিয়ের জন্য রাজি হয়ে যায়? কিন্তু কথা হলো, উপমা রাজি না হলে তো আর বিয়ে পর্যন্ত কথা এগোতোই না। রাজি হয়েছে বলেই বিয়ে হয়েছে, ভালোই হয়েছে, এত কিছু করার দরকার হয়নি মুনতাসিরের। তখন না জানি উপমা কী ভাবতো তার ব্যাপারে। শুধু শুধু উপমার কাছে লজ্জা পেতে হতো। কিন্তু এই যে হৃদয়ে যে ব্যথা হচ্ছে, মনে হচ্ছে কেউ বুকে অনবরত আঘাত করছে। চোখের জল যে বাঁধ মানছে না। কি করবে মুনতাসির? কিভাবে নিজেকে সামলাবে? তার উপর নাকি ছেলেদের কান্না করতে নেই। আচ্ছা, কে এই নিয়ম তৈরি করলো? ছেলেদের কি কোনো অনুভূতি নেই? এই যে এখন ভীষণ কান্না পাচ্ছে মুনতাসিরের, হৃদয় ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। মনে হচ্ছে দম বন্ধ হয়ে এক্ষুনি শেষ হয়ে যাবে। কিভাবে কন্ট্রোল করবে সে নিজেকে? না, আর কন্ট্রোল করতে পারল না মুনতাসির নিজেকে। নিঃশব্দে চোখ দিয়ে জল পড়তে শুরু করলো। মাথার চুলগুলো খামচে ধরল সে। চোখ থেকে জল গড়িয়ে পড়েছে তো পড়ছেই। শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে। মনে হচ্ছে কেউ তার গলা টিপে ধরে আছে। মনে হচ্ছে বুকের উপর কেউ বিশাল বড় একটা পাথর চেপে ধরে আছে। হৃদয়টা কেউ ইচ্ছে মতো কুচিয়ে দিচ্ছে। চোখের পানি মুছে নেওয়ার আগেই গাল ভিজে যাচ্ছে। ভীষণ কষ্ট হচ্ছে তার, ভীষণ কষ্ট হচ্ছে। মুনতাসির এবার কোনো মতে উঠে দাঁড়ালো। মনে হচ্ছে শরীরে একটুও বল নেই, 2 কদম দেওয়ার শক্তিও কুলোচ্ছে না। মুনতাসির বেডের ওপর ফেলে রাখা সেই প্যাকেট থেকে গোলাপ ফুলের তোড়া হাতে নিল। গোলাপের ফুলগুলো একে একে ছিঁড়ে ফেলতে শুরু করলো। ফুলগুলো ছিঁড়ছে আর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। ফুলগুলো ছিঁড়তে ছিঁড়তে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, উপমা দেখো, যে ফুল দিয়ে আমি তুমি আমার ভালোবাসা প্রকাশ করতে চেয়েছিলাম, সেই ফুল ছিঁড়ে আমি তোমার প্রতি ভালোবাসা কমানোর চেষ্টা করছি। দেখো, ফুল আমি নিজের হাতে ছিঁড়ে ফেলেছি, যেমনটা আমি নিজের ইচ্ছায় আমার হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করেছি। বলে বিছানায় ধপ করে বসে পড়ল মুনতাসির। সেই প্যাকেট থেকে ভীষণ রাগ হলো। প্যাকেট থেকে শাড়ি রিংয়ের বক্স মুহূর্তে মাটিতে ছুঁড়ে ফেলে দিল। হাত দিয়ে নাক মুখ মুছল।
বিছানা থেকে উঠে ড্রেসিং টেবিলের সামনে এগিয়ে গেল। ড্রেসিং টেবিলের উপরে থাকা ফ্লাওয়ার ভাসটা মাটিতে ছুঁড়ে ফেলল। আয়নায় নিজের দিকেই তাকালো। ফর্সা মুখ লাল হয়ে আছে, চোখগুলো রক্তিম হয়ে উঠেছে। নিজেকে বিধ্বস্ত রূপে দেখে নিজেই আটকে উঠল মুনতাসির। আয়নায় বেশ জোরে ঘুষি দিল। মুহূর্তে কাজগুলো ছোট ছোট টুকরোয় মাটিতে পড়ল। মুনতাসিরের হাত থেকে রক্ত ঝরতে শুরু করলো। একবার হাতের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে আয়নার সামনে বিড়বিড় করলো, না, তুমি আমার কেউ না উপমা, কেউ না। আমি তোমায় একটু ভালোবাসি না, তোমাকে একটু পছন্দ করি না। কেন কাঁদবো আমি? ছেলে মানুষ কাঁদে না, আমিও কাঁদবো না। আমি স্ট্রং উপমা, আমি খুব বেশি স্ট্রং উপমা। বলতে বলতে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। ড্রেসিং টেবিলের ওপরে এক হাত ঠেস দিয়ে দাঁড়ালো। চোখে গেল মাটিতে লুটিয়ে থাকা সেই শাড়িতে। মুনতাসির শাড়িটা মাটি থেকে তুলে নিল, শাড়িটায় হাত বুলিয়ে দিল। চোখ দিয়ে জল গড়িয়ে টুপটুপ করে সেই শাড়িতে পড়ল। নাক টানতে টানতে মুনতাসির বলল, কাছাকাছি আসার আগেই তুমি দূরে চলে গেলে উপমা। কেন আমার হলে না উপমা? বৌমা কালকেই কবির ছেলেদের কথা বলল, আর আজকেই ছেলেরা আসবে, একটু তাড়াহুড়ো হয়ে গেল না? আয়শা খাতুনের কথায় চোখ তুলে তাকায় মোর্শেদা বেগম। নিজের রুমে বসে কিছু একটা হিসাব নিকাশ করছিলেন মোর্শেদা বেগম। শাশুড়িকে নিজের রুমে দেখে কিছুটা অবাক হলেন। সচরাচর শাশুড়িকে ওনার রুমে দেখা যায় না, তাই শাশুড়িকে দেখে বললেন, মা বসুন না। বৌমা, আমি কিছু বলেছিলাম। মা আসলে ভালো ছেলে পাওয়া যায় না হাতের কাছে, তাদের সব ভালো, সেখানে উপমা রাজ করবে। কয়েকটা দিন যেত, এত তাড়াহুড়ো কেন করলে? মা, সময় গেলে মানুষের কথা দ্বিগুণ শোনা লাগতো। মানে? এই যে দেখেন না চারপাশের মানুষ কেমন। আর রূপমা তো বাসায় একা না, মুনতাসিরও আছে, দুজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে। আমি জানি আমার ছেলে কেমন, কিন্তু মানুষের মুখ তো আপনি আটকাতে পারবেন না। মানুষ তো এমনিতেও বেশি কথা বলে, পরে দেখা যাবে বেশি উল্টোপাল্টা কথা বলবে। আমি চাই না অন্যের জন্য আমাদের মান সম্মানের কোনো প্রশ্ন উঠুক। উপমা অন্য কেউ না বৌমা। আমি জানি মা, উপমা আমাদের কাছে, কিন্তু বাইরের মানুষ কি এগুলো বোঝে? তারা তো উল্টোপাল্টা কথা বলতে ব্যস্ত। সেদিনও এক ভাবির সাথে দেখা হলো, তিনি বলেন কি ভাবি, উপমাকে বিয়ে দিবেন না নাকি ছেলের জন্য রেখে দিবেন? আজকালকার যুগে তো ছেলেমেয়েরা নিজেরাই জীবনসঙ্গী পছন্দ করে। এখন আপনি বলুন, 2 দিন পর যে অন্য কোনো কথা বলবে না, তার কি গ্যারান্টি আছে? আয়শা খাতুন চুপ হয়ে গেলেন। আসলে কি বলবেন ভেবে পেলেন না, তবে কথায় তো যুক্তি আছে, তাই আর কোনো কথা বলেন না। এই কথাগুলো নিজের কানে শুনেছে আজ দুপুরে উপমা। দেখতে আসার আগে দাদুর কাছে যাচ্ছিল একটু নিজের মন ভালো করার জন্য, কিন্তু না, মাঝপথে মামির রুমের কাছে দাঁড়িয়ে যায় মামিও দাদুর কথা শুনে। পুরো কথা শুনে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। চুপচাপ নিজের রুমে চলে আসে সে। এখন এই কথাগুলো মনে করেও বেশ খারাপ লাগছে। শুধু একটা কথাই বের হচ্ছে মুখ দিয়ে, কেন মা, কেন তুমি আমায় ছেড়ে চলে গেলাম? তুমি কি দেখো না আমার কষ্ট? তুমি থাকলে তো আমি একটু ভরসা পেতাম। কেন আমাকে অন্যের অধীনে রেখে গেলে? আপু, তোমাকে নিচে ডাকা হচ্ছে। মিতির কণ্ঠ শুনে কিছুটা ঘাবড়ে যায় উপমা। ভাবে মুনতাসিরের ছবি তার বুকের কাছে, কিন্তু না, একটু আগেই যত্নে ছবিটা আলমারিতে রেখে দিয়েছে। স্বস্তির নিঃশ্বাস নেয়। কোনো রকম নিজেকে সামনে নিয়েও সামলাতে পারে না, হু হু করে কেঁদে দেয়। মিতি ও উপমাকে জড়িয়ে ধরে। মিতি কান্না করছে এই ভেবে যে উপমা চলে যাচ্ছে, আর উপমা কান্না করছে ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলে। দুজনেই কান্না করছে, তবে কারণ ভিন্ন। বা আপনার ছেলে যে আর নিচে এলো না? ছেলের মা অর্থাৎ রিনা বেগমের কথা শুনে মোর্শেদা বেগম বলে, অফিস থেকে এসেছে তো, তাই আর কি। তাছাড়া ওর মাথা ও ঘাড় ব্যথার সমস্যা, এজন্য আসতে পারেনি। ও না, মানে এভাবে চলে গেল? আপনি বসুন না, খাবার ঠান্ডা হয়ে যাবে। খাবার টেবিলে একে একে বসে পড়ল সবাই। খাওয়ার পর্ব শেষ হতেই বিদায়ের পর্ব এলো। একে একে সবার কাছ থেকে বিদায় নিতেই রিনি বলে উঠল, উপমা, তুই ভাইয়ার সাথে দেখা করবি না? তোকে নিজের বোনের মতো দেখেছে সে, এখন কি না তুই ওনার সাথে না দেখা করেই চলে যাবি? একবার দেখা করে নে। ওনার তো শরীর অসুস্থ বলে একবারও এলো না, তাই বলে তুই ভাইকে না বলেই চলে যাবি? উপমা ভাবলো এভাবেই যাবে, কেউ কিছু মনে করলে। উপমা রিনির দিকে তাকালো। দাদু উপমাকে মুনতাসিরের রুমে পাঠালেন। উপমার স্বামীও হাসি মুখে উপমাকে যেতে বলল, কিন্তু কি হবে সেই মানুষটাকে দেখে যাকে উপমা ছুঁতে পারবে না?
নাকে নয়ন ভরে দেখা যাবে না, যাকে চাইলেও চুপি চুপি দেখা যাবে না, কি হবে আর দেখা করে? কথাগুলো ভাবতে ভাবতে উপমা চলে গেল মুনতাসিরের রুমে। দুবার নক করার পর রুমে ঢুকলো। পুরো রুম অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। উপমা রুমে ঢুকতেই শুনতে পেল, কে? আমি উপমা। ও উপমা, লাইট জ্বালিও না, মাথা প্রচুর ব্যথা করছে। আর রুমের ভেতর বেশি এগিয়ে এসো না। আমি কাজ করছিলাম বিধায় অনেক কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। তুমি বিছানায় চাইলে বসতে পারো। উপমা কিছু বলল না। লোকটার কণ্ঠে আজ কেমন যেন ঠান্ডা ভাব। এমনি সময় তো এমনভাবেই কথা বলে, তবে আজ একটু অন্যরকম লাগছে। উপমা জিভ দিয়ে ঠোঁট ভেজালো, চোখের নিচে পানি নিঃশব্দে গাল গুড়িয়ে পড়ল। বুকের ভেতর শুরু হলো যন্ত্রণা। উপমা বিছানার দিকটায় বসল, মিনমিন করে বলল, ভাইয়া আমি চলে যাচ্ছি। ও হুম। কংগ্রাচুলেশন উপমা, ফর ইয়োর নিউ লাইফ। ও পাশ থেকে উপমা কিছু বলল না। মুনতাসির বলল, আমি কিছু বলেছি? দুঃখিত, আমি খেয়াল করিনি। তুমি বড্ড বেখালি, অনেক কিছুই খেয়াল করো না। আচ্ছা বাদ দাও, তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ, তোমার খারাপ লাগছে না? আমাদের মিস করবে উপমা? উপমা নিজের পরনের শাড়ি খামচে ধরল। ঠোঁট কাঁপছে তার, চোখ দিয়ে জলটুকু টুপ করে পড়ছে। ভালো হয়েছে লাইট অফ, না হলে এগুলো কিভাবে আড়াল করতে উপমা? নিজেকে কিভাবে সামলাতো? উপমা বলল, করবো ভাইয়া। মুনতাসির কিছু বলল না। ডিভানের উপর বসে তাকিয়ে আছে বাইরের দিকে। চোখের কার্নিশ বেয়ে জল গড়িয়ে পড়ছে। আচ্ছা, এই চোখের জল কি উপমা দেখতে পাচ্ছে না? উপমা অনুভব করতে পারছে না? হয়তো না, কারণ এই অন্ধকারে বোঝা বড় দায়। দুজনেই বেশ কিছুক্ষণ চুপ রইল। উপমা এবার কি বলবে ভেবে পেল না। মুনতাসির ক্ষীণ কণ্ঠে বলল, উপমা। উপমা চমকে উঠল, শরীর জোরে শিহরণ হলো, বুকের ভেতর ধুক ধুক করে বেড়ে গেল। উপমা মিনমিন করে বলে, জি মুনতাসির ভাই। তুমি খুব খুশি তাই না? আপনাদের খুশিতেই আমার খুশি। তোমাকে কখন বলেছি আমি খুশি? মানে? কিছু না, তুমি এখানে এসেছো, তোমার লেট হয়ে যাচ্ছে না? ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। আমার তো মাথা ব্যথা করছে ভীষণ, তাই নিচে যাইনি। ওষুধ খেয়েছেন? ব্যথা কমেছে? এই ব্যথা জীবনের। উপমা কিছু বলল না। ভীষণ মাথা ব্যথা করছে, চোখও জ্বালা পোড়া করছে। আসলে হয়তো কিছু ব্যথা আজীবনে, এই যে মুনতাসিরকে না পাওয়ার ব্যথা হয়তো উপমার মনে আজীবন রয়ে যাবে। ভালো তো আর এত সহজ নয়। উপমা তপ্ত নিঃশ্বাস ফেলল, বিছানা থেকে উঠে দাঁড়ালো। পুরুষালী কণ্ঠে শুনতে পেল, উপমা, ভালোবাসা কিসে সুন্দর, বিচ্ছেদে নাকি পূর্ণতায়? উপমা প্রশ্ন শুনে অবাক হলো, কিছুক্ষণ চুপ থেকে বলল, কিছু ভালোবাসা বিচ্ছেদে সুন্দর, কিন্তু ভালোবাসা পূর্ণতাই সুন্দর। তবে জানেন কি, এই শহরে ভালোবাসা বিচ্ছেদের মাধ্যমে পূর্ণতা পায়। হয়তো বিচ্ছেদের মাধ্যমে ভালোবাসার প্রকৃত পূর্ণতা লাভ করে, হয়তো বিচ্ছেদের মধ্যেই ভালোবাসার প্রকৃত সৌন্দর্য নিহিত। ধরে নেব বিচ্ছেদে কি তবে পূর্ণতা? প্রশ্ন খুব জটিল মুনতাসির ভাই। এত জটিল প্রশ্নের উত্তর আমার কাছে নেই। উত্তর নেই নাকি সময় নেই? আজ আসছি। বলেই উপমা দু কদম দিল। অশ্রুসিক্ত নয়নের অন্ধকারের মাঝে আবারও পিছন ফিরে তাকালো। কিছু দেখা যায় না, কিন্তু একবার মুনতাসিরকে দেখার তৃষ্ণা কি করে মেটাবে সে? একবার যদি মুনতাসিরকে দেখতে পারতো, জড়িয়ে ধরতে পারতো। এগুলো কি বলছে? এগুলো কি সম্ভব নাকি? উপমা নিজেকে সামলে নিল, চোখের জল মুছে নিজের মনকে নিজেই প্রশ্ন করলো, বিচ্ছেদে কি তবে পূর্ণতা? বলেই হাঁটা ধরলো। পেছনে এক হৃদয়ের ব্যথায় কাতর পুরুষকে রেখে রুম থেকে বেরিয়ে গেল সে। না দেখলো সে পুরুষের চোখের পানি, না অনুভব করলো সেই পুরুষের কষ্ট, না দেখলো তার জন্য সেই পুরুষের ভালোবাসা, না দেখলো সেই পুরুষের ভেঙে যাওয়া হৃদয়, না দেখলো সেই পুরুষের বিধ্বস্ত আখিজোড়া, না অনুভব করলো সেই পুরুষের ভাঙা কণ্ঠ। মুনতাসির চোখ বুঝে নিল, চেয়ে উপমাকে আটকাতে পারলো না। সেই অধিকার তো নেই মুনতাসিরের কাছে। আচ্ছা, তবে ভালোবাসতে কোন অধিকারে? ধুর, কী ভাবছে সে? ভালোবাসতে কি কোনো অধিকার লাগে নাকি? আচ্ছা, এখন এসব ভেবে কি হবে? ভাবনায় বিষয় নয়। হ্যাঁ তো, বিচ্ছেদে কি তবে পূর্ণতা? হয়তো পূর্ণতা, তা না হলে কি শহর জুড়ে এত বিচ্ছেদ হতো নাকি? এত হৃদয় ভাঙার গল্প থাকতো নাকি? কথাগুলো ভেবে মুনতাসির হাসত, বিড়বিড় করে বলল, ভালোবাসার জিনিসটাই অদ্ভুত। কাউকে দেয় এক আকাশ সম পরিমাণ সুখ, তো কাউকে দেয় এক আকাশ সম পরিমাণ দুঃখ। শহর জুড়ে ভালোবাসার এত কাহিনী, তবে পূর্ণতার থেকে বিচ্ছেদের কাহিনী বেশি কেন? বিচ্ছেদে ভালোবাসা পূর্ণতা পায় বলে উপমা, তবে কি আমার ভালোবাসা বিচ্ছেদে পূর্ণতা পেল?
এভাবে হয়তো কিছু ভালোবাসা অসমাপ্ত থেকে যায়, কেউ কেউ হেরে যায় গভীর ভালোবাসার নিয়েও সৌন্দর্যের কাছে, কেউ কেউ সময়ের কাছে। এভাবে হয়তো সবার জুড়ে কারো কারো ভালোবাসা অসমাপ্তির মাঝে সমাপ্তি পায়। গল্পটি কেমন হয়েছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে যাবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।